করছো কি? ছাড়ো আমাকে আবির, প্লিজ ছাড়ো। উফ, আমাকে আদর করতে দাও প্লিজ। আমি তো তোমাকে বিয়ে করবই, তাই প্লিজ বাধা দিও না। তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে। আবির, এটা কিন্তু ঠিক করছো না। প্লিজ আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি চিৎকার দিয়ে মানুষ ডাক দিব। তুমি আমাকে ভালোবাসো না নাকি? দেখো, আমার খুব আদর পাচ্ছে। প্লিজ এমন করো না, আমাকে প্লিজ আদর করতে দাও। তুমি তো আমার স্ত্রী হবে, তাই না? যখন স্ত্রী হব তখনই করো, এখন একদম না। আমাকে যেতে দাও, আমি এখানে থাকবো না। আবিরের রাগ উঠে গেল। আবির রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। রিয়া চিৎকার করতে গেলে আবির ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে। রিয়া চিৎকার করে কান্না করতে গিয়েও কান্না করতে পারছে না, চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আবির ওর নিজের মতো করে রিয়াকে আদর করতে লাগলো। আবির আদর করা শেষ হলে আবির রিয়ার উপর থেকে উঠে পড়ে। রিয়া কান্না করতে লাগলো। রিয়া তাড়াতাড়ি করে পোশাক পরে দৌড়ে চলে যেতে নিলে সাথে সাথে আবির ওর হাত ধরে পড়ল। জান, সরি, আসলে আমার বন্ধুরা। আবির কথা শেষ করার আগে রিয়া আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোকে আমি ভালোবেসে বিশ্বাস করা কি আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল? এভাবে আমাকে পার্কে নিয়ে এসে ধর করলেও পারতি। তোকে চিনতে আমার ভুল হয়েছে। তোর মতো ছেলে কোনোদিন ভালো হতে পারে না। তুই খারাপ, সারা জীবন খারাপই থাকবি। আমি শুধু চেয়েছিলাম তোকে ভালোবাসা দিয়ে ভালো করে দিতে, কিন্তু দিন শেষের কি হলো? তুই আমাকে ধরলি। এই তোর ভালোবাসা আমার প্রতি? আই এম সরি জান। জান, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি ভুল করে ফেলছি, সেখানে এইটাই ভালো হবে। জান, আমি ইচ্ছে করে এমনটা করি নাই। রিয়া আবার আবিরকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, সরি, প্লিজ কান্না করো না। চলো আমার সাথে। আমি মানছি আমি ভুল করছি, আমার ভুল আমি শুধরে নিব। তুই আমাকে একদম টর্চার করবি না, তোকে আমি ঘৃণা করি। আবির রিয়াকে কোনো কথা বলতে না দিয়ে কোলে তুলে নিল। রিয়া আবিরকে মারতে লাগলো আর নামার জন্য চেষ্টা করতে লাগলো। আবির রিয়াকে নিয়ে পার্ক থেকে বের হয়ে বাইকে তুলে ওর বন্ধুদের কল দিয়ে কাজী অফিসে যেতে বলে। রিয়াকে নিয়ে রওনা দিল। রিয়া কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ছাড় শয়তান, আমি হোস্টেলে চলে যেতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দে। আমাকে কি গণধোলাই খাওয়াবে নাকি? কান্না বন্ধ করবে প্লিজ। আমাকে ছেড়ে দে, না হলে চিৎকার দিয়ে বলবো তুই আমাকে তুলে নিয়ে যাচ্ছিস। বলো গা, আমার কি? আমি মার খাইলে তুমি খুশি হইলে আমিও খুশি। চুপ কর, তোর এসব অভিনয় আমার সহ্য হচ্ছে না। আর আমার সামনে মিথ্যা অভিনয় করিস না। যা ইচ্ছে ভেবে নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইটাই সত্যি কথা জান। জড়িয়ে ধরো, আমি বাইক জোরে চালাবো। তোর মতো ছেলেকে জড়িয়ে ধরার থেকে রাস্তায় মরে পড়ে থাকা অনেক ভালো। আবির সাথে সাথে বাইক থামিয়ে দিল। রিয়া সোজা আবিরের পিঠের উপরে পড়ে গেল। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, কতবার বলছি মরার কথা বলবে না, তারপরও কেন মরা মরা করো? বেঁচে থেকে কি হবে, যেখানে নিজের বিশ্বস্ত মানুষের কাছে ধর্ষিতা নাম লিখতে হয়? সেখানে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি কতবার বলবো আমি ভুল করছি, কিন্তু ওইখানে কি হয়েছিল সেটা তো শুনবে না, শুধু আমার উপর চিল্লাতে পারো খালি। কি হয়েছে? হ্যাঁ, তোমার মনে আগে থেকে এই বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল? 1 বছর আমার ভালোবাসা, আমার বিশ্বাস জিতেছ, আর এখন সুযোগ বুঝে নিজের স্বপ্ন পূরণ করে ফেললে। ভালো হয়েছে, এখন কান্না বন্ধ করেন আর আমাকে ধরেন। আবির আবার রওনা দিল। রিয়া আবিরকে নামিয়ে দিতে বলতে লাগলো। আবির রিয়ার কোনো কথা না শুনে বাইক চালাতে লাগলো। কাজী অফিসের সামনে গেলে আবির দেখতে পায় ওর ভাইয়া রাফি দাঁড়িয়ে আছে। আবির ওর ভাইয়াকে দেখে চমকে গেল। আবিরকে দেখে রাফি ভয় পেয়ে গেল। আবির রিয়াকে বলল, জান, তুমি এখানে থাকো, আমি একটু আসছি। খবরদার এখন থেকে পালানোর চেষ্টা করবে না। আবির বাইক থেকে নেমে ওর ভাইয়ার কাছে গিয়ে বলল, ভাইয়া, এই মেয়েটাকে। মানে আবির, তুই এখানে কি করিস? আমি যাই করি ওইটা রাখো, আসল কথায় আসো। তুমি এখানে কি করো? আর ওই মেয়েটা বউ সেজে আসে কেন? মানে আবির, এটা তোর ভাবি। আবির কিছু বলতে যাবে, সাথে সাথে পিছন থেকে রিয়া এসে বলল, আপু, তুই এখানে কি করছিস? আর বউ সাজে কি করছিস? তুই এখানে কি করিস?
ওদের কথা শুনে রাফি আবির অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা একে অপরকে চিনো? চিনবো না কেন? এইটা তো আমার বড় বোন। রূপা, এটা তোমার ছোট বোন। হ্যাঁ, এই ওয়েট, পরিচয় পর্ব বাদ দাও, আগে বলো তুমি ঢাকা থেকে এত দূর কেন? পেছন থেকে রাকিব বলে উঠল। আপু তোমরা এইখানে? রাকিবের কণ্ঠ পেয়ে সবাই পিছনে ঘুরে তাকালে আবির রাফিকে বলে, আতিয়া, তুই এখানে? ভাইয়া, তোমরা এখানে কি করো? রাকিব, তুই এখানে কি করিস? আর এই মেয়েটা কি? ইয়ে মানে আপু, ওইটা বাদ দাও, আগে বলো তোমরা দুইজন এখানে কি করো? আমরা এখানে এক ফ্রেন্ডের বিয়ের জন্য এসেছি। তোরা এখানে কি করস? আমরাও তো ফ্রেন্ডের বিয়ে দেওয়ার জন্য এসেছি। ভাইয়া, তোরা এখানে কেন? আমিও। তোর কোনো বন্ধুর বিয়ে রে? তোর কোনো বন্ধুকে তো দেখছি না। এখানে তো আমরা 6 জন ছাড়া কেউ নাই। কাহিনী কি? ওই তো আমার ফ্রেন্ড এসে গেছে। তোমরা সত্যি করে বলো এখানে কেন? ভাইয়া, আসলে আমি রাকিবকে ভালোবাসি, আর আব্বু আম্মু তো প্রেম করা বিষয়টা পছন্দ করে না, আর আমাদের কোনোদিন বিয়ে দিতে রাজি হবে না। তাই আমি রাকিবকে জোর করে বিয়ে করতে চাচ্ছি। ভাইয়া প্লিজ, তোমরা আমাদের ভালোবাসা মেনে নাও। আবির রাফি রেগে গিয়ে আতিয়াকে মারতে যাবে, তখনই রূপা আর রিয়া ওদের হাত ধরে ফেলে। ওকে মারতে যাচ্ছ কেন? তুমি নিজেও তো আমাকে পালিয়ে বিয়ে করলে, আবার ওদের মারতে যাচ্ছ কোন হিসেবে? আর আবির, তুমি নিজেই তো আমাকে জোর করে নিয়ে এসেছো বিয়ে করতে আসলে, আবার এখন মেয়েটার গায়ে হাত তুলতে যাচ্ছ? কি? তার মানে দুইজন বিয়ে করতে এসেছো আর আমার উপরে রাগ দেখাচ্ছ? তোমরা বড় ভাইরা এমন, আর আমি প্রেম করে বিয়ে করলেই দোষ। সরো তো আমার সামনে থেকে। আতিয়া রাকিবের হাত ধরে কাজী অফিসের ভিতরে চলে গেল। আবির আর রাফি আঙ্গুল কামড়াতে কামড়াতে বলল, কথাটা মন্দ বলে নাই, কিন্তু ওই বেকার ছেলেকে বিয়ে করে সারা জীবন আমাদের ঘাড়ে বসে থাকবে নাকি? আমার ভাইকে খবরদার বেকার বলবে না। আমার ভাইয়ের কোনো কিছুর কমতি নাই। আমার ভাই খেয়ে বসে সারা জীবন কাটাতে পারবে, সেই ক্ষমতা আমার ভাইয়ের আছে। সব বুঝলাম, কাহিনী বুঝলাম না। আমরা প্রেম করার কোনো জায়গা পাইলাম না। শেষমেশ নাকি একই পরিবারে 2 বোন 1 ভাই মিলে চলে গেলাম। সবই ভাগ্য। যাই হোক, চলো আমরা বিয়েও করে নেই। ওই তোরা আয়, আর ভাইয়া ভাবি তোমরা আসো। সবাই ভিতরে গেল। আতিয়ার বিয়েতে ওরা 2 ভাই সাক্ষী থাকলো। আবির আর রিয়ার বিয়ে হয়ে গেলে 6 জন কাজী অফিস থেকে বের হয়ে বলল, ভাইয়া, আতিয়া, তোরা এখন কোথায় উঠবি? চল, আজকে রাতটা আমাদের বাসায় থাকবি। না আপু, তুই আমাদের হোস্টেলে চল, আর রাকিব তুই আমার ফ্রেন্ডদের সাথে চলে যা। না শালা বাবু আর ভাবি আমার বাসায় চলেন। আমাদের বাসায় শুধু আমি আর রনি থাকি, আর কেউ থাকে না। আর রনি এখন এখানে নাই, তাই পুরো বাসা ফাঁকা আছে। আমার জামাই যেখানে থাকবে আমি সেখানে থাকবো। ওকে যা, ওর বাসায় গিয়ে থাক। আমি চলে গেলাম আমার হোস্টেলে। তুমি আবার একাই হোস্টেলে যাবে কেন? আমরা যে কয়েকদিন থাকি সেই কয়েকদিন আমাদের সাথে থেকে যাও। না, আমি ওই লুচ্চার মুখ দেখতে চাই না। ওকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। যাক বাবা, ওকে বিয়ে করলি, আবার এখন লুচ্চা বলছিস, কাহিনী কি? কিছু না, ওই চল আমরা যাই। রিয়া ওর ফ্রেন্ডসদের সাথে চলে গেল। আবির রিয়াকে থামালো না। আবির একটা সিএনজি নিয়ে এসেছে, ওদের 4 জনকে তুলে দিল, আর ওদের সামনে আবির বাইক নিয়ে যেতে লাগলো। আবির ওদের বাসার সামনে গিয়ে সিএনজি ওয়ালাকে ভাড়া দিয়ে 4 জনকে গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। তারপর ওই বাইকটা ভিতরে রেখে বাড়িওয়ালার মেয়ের সাথে ফ্লার্ট করতে লাগলো। রূপা আর রাকিব তো ভ্রু কুঁচকে বলল, ওই শালা, অন্য মেয়ের সাথে এইগুলো করতে লজ্জা লাগে না? কিছুক্ষণ আগে না তুই আমার বোনকে। রাকিব আর কিছু বলবে তার আগে আবির বাড়িওয়ালার মেয়েকে নিয়ে উপরে চলে গেল। আবির পিছনে ঘুরে বলল, শালার বাচ্চা, আমি তোদের রুমের ব্যবস্থা করলাম, আবার আমার উপরে রাগ দেখাস? কিভাবে? ভিতরে চল, বুঝতে পারবি। আবির ওদের নিয়ে রুমে তালা খুলতে লাগলো। তখনই পিছন থেকে বাড়িওয়ালার মেয়ে আবিরের হাতে একটা চাবি দিয়ে গালে কিস করে চলে গেল। আবির জোরে জোরে গান মুছতে লাগলো। রাকিব বলল, এইবার বুঝলাম
আমার বোন কেন লুচ্চা বলছিল, এখন দেখি এই শালা তো পুরো একটা লুচ্চা। এত কথা বলিস না, ওই রুমটা খুলে যা। আর ভাইয়া ভাবি ভিতরে এসেছো না আগেই? আমি ঘরটা একটু পরিষ্কার করে নেই। আবির রুমের ভিতরে গিয়ে তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট, ছোট প্যান্ট সব গুছিয়ে রাখতে লাগলো। বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে বাহিরে এসে বলল, এখন ভিতরে আসো। ঘর এত নোংরা কেন? ছেলেদের ঘর আর কত পরিষ্কার চান? ওই রুমটা আপনি আর ভাইয়া থাকবেন, আর এই রুমে আমি। এখানে তো 3টা রুম, তাহলে বাকিদের অন্য রুম দিলে কেন? ভাইয়া, এইটা তোমার বউ, মাথায় কিছুটা সমস্যা আছে। আরে ভাই, ওইটা আমার বোন আর বোনের জামাই, তাদের আমাদের সাথে রাখবো নাকি? লজ্জা একটা ব্যাপার আছে। আপনি ভাবি হন, ভাইয়ারা ভাবি, এটা ভিন্ন রকম। আমি কি বোঝাতে চাইছি কিছু বুঝছেন? বুঝছি। আর শোনো, আমি তোমার বড় ভাইয়ের বউ, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবে। ওকে ভাবি, দুঃখিত। এখন আপনারা যান রুমে, আর ভাইয়া আপাতত ফ্রেশ হয়ে নাও, আমি গোসল করে আসছি। আর ভাইয়া, আমার শার্ট প্যান্ট তো তোমার লাগে, ওইটা পরে নাও। ভাবির জন্য আর বনুর জন্য শপিং মলে যেতে হবে। আমার মানিব্যাগে দেখো টাকা আছে, তোমার কাছে না থাকলে ওইখান থেকে নিতে পারো। ও হ্যাঁ, রাকিবকে নিয়ে যাও বনু, আর ওর কিছু মার্কেট করে দিও। আচ্ছা, সমস্যা নাই, আমার কাছে টাকা আছে। তোর মাস শেষের টাকাটা এখন খরচ করলে পরে তুই কিভাবে চলবি? সমস্যা নাই, আমি অনলাইনে কাজ করি, ওইখান থেকে টাকা তুলে নিব। তোমার কি মনে হয় আমাকে যে টাকা দেয় ওই টাকা দিয়ে হাত খরচ চলে নাকি? কি করব বল? টাকা চাইলে যেভাবে চিল্লায়া ওঠে। আচ্ছা যা, গোসল কর, আমরা রুমে যাই। আবির আর কোনো কথা না বলে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আবির রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিল। রূপা এসে আবিরকে বলল, তুমি যাও, আমি রান্না করছি। সমস্যা নাই ভাবি, আপনি গিয়ে বসেন। এই শাড়ি পরে কাজ করলে গরম অবস্থা খারাপ হয়ে যাবে আপনার, তার থেকে আমি রান্না করি। সমস্যা নেই, তুমি যাও। আমি ভাবি হয়ে তোমাকে দিয়ে রান্না করাবো? এটা কেমন দেখায় বলো? তুমি গিয়ে টিভি দেখো, আমি রান্না করে আসছি। আরে আপনি জানতো পরে রান্না করেন, আপনি গিয়ে দেখে কে আসলো। রূপা দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখে আতিয়া এসেছে। আতিয়া রূপাকে বলল, ভাবি, আবির ভাই কই? রান্নাঘরে রাকিব কোথায়? বড় ভাইয়ের সাথে বের হয়েছে। আতিয়া দরজা লাগিয়ে দিয়ে আবিরের কাছে গিয়ে বলল, ভাইয়া, আমার না চকলেট খেতে ইচ্ছে করছে। আমার ব্যাগের ভিতরে আছে মনে হয়, দেখা। আতিয়া আবিরের পড়ার ঘরে গিয়ে ব্যাগ থেকে চকলেট 2টা পেল। বাহিরে এসে সোফায় বসে থেকে একটা খেতে লাগলো আর রূপার দিকে তাকিয়ে বলল, ভাবি, খাবেন? না, তুমি খাও। রূপার ফোন বেজে উঠলে দেখে রিয়া কল দিয়েছে। রূপা কলটা রিসিভ করলে রিয়া বলল, আপু, তুই গেটের কাছে আয়, খাবার নিয়ে যা। খাবার তো আবির রান্না করছে। ওকে রান্না করতে না কর। তুই ভেতরে আয়, ওইখানে দাঁড়িয়ে আসোস কেন? আমি যাব না, ওর সামনে গেলে আমার মাথায় আগুন ধরে যায়। চুপ কর, ভেতরে আয়। আচ্ছা, আসছি। রিয়া ফোনটা কেটে দিয়ে ভিতরে চলে আসলো। রূপা আবিরকে বলল, আবির, রিয়া খাবার নিয়ে এসেছে, ভাত রান্না হয়েছে, ওইটা থাক। রাতে শুধু তরকারি রান্না করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইগুলো তুলে রাখলাম। আবির মাছ আর মাংস ফ্রিজে তুলে রাখলো। রিয়া দরজায় কলিং বেল দিলে রূপা খুলে দিল। রিয়া ভিতরে গিয়ে টেবিলের উপরে খাবার টিফিন বক্স রেখে বলল, দুলাভাই কই গেছে? রাকিব আর তোর দুলাভাই একটু শপিং মলে গেছে। কেন? শপিং মলে মানুষ কেন চায়? আমি তোকে জিজ্ঞেস করছি একবারও? আমার বোনকে জিজ্ঞেস করছি, তুই কেন আমাদের দুজনের ভেতরে ঢুকছিস? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চুপ, একদম চুপ, তুই একটা কথাও বলবি না। ভাবি, আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলবেন না। কেন? তোমার ভাইয়ের সাথে কথা বলে কি হবে? রিয়া, খবরদার আমার বোনের উপরে চিল্লাইয়া কথা বলবে না। আমার সাথে চিল্লাইয়া কথা বলছো বলতে পারো, বাট আমার বোনের উপরে একদম চিল্লাবে না। 100 বার চিল্লাবো, কারণ ওই এখন তোর বোন নাই, আমার এখন ছোট ভাইয়ের বউ ওই। তো কি হয়েছে, তাই বলে তুমি ওর সাথে চিল্লাইয়া কথা বলবে নাকি? হ্যাঁ, চিল্লাবো। রিয়া, কি হয়েছেটা কি? রাকিব আর রাফি চলে এসেছে।
দেখে রিয়া আর আবির ঝগড়া করছে। রাফি আর রাকিব এসে বলল, কিরে, দুইজন ঝগড়া করছিস কেন? দুইজন যখন একে অপরকে পছন্দ করস না, তাহলে দুইজন বিয়ে করলি কেন? আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই নাই, ওই আমাকে জোর করে বিয়ে করছে। লাস্টে তো তোমাকে জোর করি নাই, তুমি সবার সামনে একাই আমাকে বিয়ে করতে রাজি হইছো। হ্যাঁ তো কি হয়েছে? আমি তোকে বিয়ে কেন করেছি শুনবি? আমি তোকে তিলে তিলে মারবো। আমি তোর বউ হওয়া সত্ত্বেও তুই আমার কাছে আসতে পারবি না, আমার কাছ থেকে কখনোই স্ত্রীর অধিকার পাবি না। তোকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। রিয়া কথা বলে টেবিলের উপরে থাকা গ্লাসটা আবিরের দিকে ঢিল মেরে চলে গেল। আর এদিকে গ্লাসটা সোজা আবিরের কপালে গিয়ে লাগলো। সাথে সাথে আবির 2 হাত দিয়ে ধরলো। আতিয়া চিৎকার দিয়ে বলল। ভাইয়া, সবাই চিৎকার শুনে রিয়া পিছনে ঘুরে তাকালো না, ওই সোজা রুম থেকে বের হয়ে চলে গেল। রাফি আতিয়া আবিরকে দেখলে আবির বলল, ছাড়ো, কিছু হয় নাই। আচ্ছা তোমরা খেয়ে নাও। আবির রাফি আর আতিয়াকে সরিয়ে দিয়ে রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাফি আর আতিয়া আবিরকে ডাক দিতে লাগলো। রূপা রাকিবও ডাকতে লাগলো। আতিয়া রেখে রাকিবকে বলল, আমার ভাইয়ার যদি কিছু হয় রাকিব, তাহলে তোমার কপালে দুঃখ আছে। আতিয়া কথাগুলো চিৎকার করে বলল। আবির কপালে গ্লাসের কাছের টুকরাটা ফেলে দিয়ে পানি দিয়ে রক্ত ধুতে লাগলো। ওদের এত ডাকাডাকিতে আবির বিরক্ত হয়ে দরজা খুলে দিলে আতিয়া আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবির আতিয়াকে বলল, আরে বোনু, কি হয়েছে? আরে বাবা, আমার কিছু হয় নাই, এই দেখো আমি ঠিক আসছি। এভাবে কান্না করে না। আবির, ফার্স্ট এড বক্স কোথায়? আতিয়া এখনো আবিরকে জড়িয়ে ধরে কান্না করছে। রূপা টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে। আবিরকে ধরে খাটে বসিয়ে দিয়ে কপালে পরিষ্কার করে দিতে লাগলো আর ব্যান্ডেজ করে দিতে লাগলো। আতিয়া এখনো কান্না করে যাচ্ছে। আবির আতিয়াকে বলল, আরে বাবা, এত কান্না করে এখন মাথা ব্যথা বানিয়ে ফেলবে। রাকিব, তুমি আতিয়াকে নিয়ে খেতে যাও। ভাইয়া সরি, আপু এমন কাজ করবে আমি কখনোই ভাবতে পারি না। সমস্যা নাই, আমার স্ত্রী আমাকে দিয়েছে, এখানে তুমি কেন সরি বলছো? তোমরা যাও। আবির, তুমি প্লিজ কিছু মনে করো না, রিয়ার মাথাটা অল্পতেই গরম হয়ে যায়। আমি জানি, আর আমি রাগ করার মতো কাজ করছি তাই এমন করছে। এইসব নিয়ে ভাবেন না তো। আচ্ছা চলেন বুনু। আবির সবাইকে নিয়ে টেবিলে বসতে দিল। আবির আর আতিয়াকে খাওয়াই দিতে লাগলো। আতিয়া খেতে চাচ্ছিল না, আবির জোর করে খাওয়াই দিল। আতিয়া আবিরকে খাওয়াই দিতে গেলে আবির বলল, বুনু তুমি খাও, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। না, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার ক্ষুধা লেগেছে, মিথ্যে বলছো কেন? দূর পাগলি বুনু, আমার সত্যি ক্ষুধা নাই। তোমরা খেয়ে নাও, আর ক্ষুধা লাগলে আমি নিজে খেয়ে নিব। আবির আতিয়াকে খাওয়াই দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে ওর ফ্রেন্ডসদের কল দিয়ে গালাগালি করতে লাগলো। অনেকক্ষণ বকাঝকা করে আবির ফোনটা রেখে ভাবতে লাগলো। রিয়া তো রাগের বশে না খেয়ে আছে মনে হয়। উফ, কি যে করি, ওর সামনে গেলেও রেগে যাবে। ভাবির সাহায্য নিতে পারি, যাই ভাবিকে বলি। আবির রাফি রুমের সামনে দিয়ে ডাক দিতে গিয়ে দিতে পারলো না। আবির রুমে চলে আসলো। বাইরে বাইকের চাবি নিয়ে সোজা রিয়ার হোস্টেলের সামনে গেল। রিয়ার বান্ধবীকে কল দিয়ে নিচে ডাকলো। নিচে আসলে আবির বলল, সাথী রিয়াকে প্লিজ জোর করে একটু খেতে বলো না। তোমার মাথায় কি হয়েছে? কিছু না, তুমি একটু রিয়াকে জোর করে খাওয়াও না প্লিজ। এই তো রেগে আছে, কান্না করতেছে, কিছু বলেও না, শুনছেও না। ওকে একটু বুঝিয়ে খেতে বলো প্লিজ। একটা কাজ করো, তুমি ওকে মিথ্যা বলে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে। বলবে যে তোমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার আছে, তাই তোমার সাথে যেন রিয়া যায়। তারপর বাকি সব ব্যবস্থা আমি করে নিব। ওকে। আবির সাথীকে বলে রেস্টুরেন্টে চলে গেল। আবির মাস্ক পরে কিছু দূর গিয়ে বসলো। রিয়া আর সাথী অনেকক্ষণ পর এসে বসে পড়ল। রিয়ার আসলে আবির ওয়েটারকে ইশারা করলে ওয়েটার খাবার নিয়ে ওদের টেবিলে দিতে লাগলো। সাথী রিয়াকে বলল, রিয়া খেতে থাক। কি ব্যাপার? আমরা তো কোনো কিছু অর্ডার দেই নাই, তাহলে ওনারা খাবার দিয়ে যাচ্ছে কেন? আমার ফ্রেন্ড মনে হয় অর্ডার দিয়েছে। ও, তা তোর ফ্রেন্ড কোথায়? কোথায়? সে যাই হোক, খা তো, এত কিছু ভেবে লাভ নাই। আমার ক্ষুধা নাই, তুই খেতে থাক। আরে বাবা, তোর পছন্দের সব খাবার তো আছে,
এভাবে চুপ করে বসে না থেকে খেতে থাক। এই ওয়েট, তোর ফ্রেন্ড সামনে আসছে না, আবার আমার পছন্দের খাবার অর্ডার দিয়েছে। কাহিনী কি সত্যি করে বল, এখানে কে আসতে বলছে? আরে বাবা, আমার ফ্রেন্ডের সব অনেক পছন্দ, তাই এগুলো অর্ডার দিয়েছে। ওয়েট, আমার ফ্রেন্ড কল দিছে। সাথী ফোন কানে নিয়ে নিজে নিজে বলতে লাগলো, কই রে তুই, কি বলিস? এভাবে চলে যাবি? আমাকে আগে বলবি না? দূর, তোর সাথে আজও দেখা হলো না। সাথী আর কিছু বলতে যাবে, সাথে সাথে সত্যি সত্যি ওর ফোন বেজে ওঠে। রিয়া ভ্রুকুচকে তাকালো। সাথী দাঁতের দাঁত চেপে বলল, মানে তার মানে তুই মিথ্যা অভিনয় করছিলি? সাথীকে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির এসে বলল, প্লিজ প্লিজ রিয়া, এখানে সিন ক্রিয়েট করো না। আমি এইগুলো অর্ডার করছি, তুমি প্লিজ খাবারগুলো খেয়ে নাও। আমি জানি তুমি না খেয়ে আসো। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন? আর কপালে ব্যান্ডেজ করে মাস্ক পরলে বুঝি আমি তোকে চিনতে পারবো না নাকি? আই এম সরি, প্লিজ খেয়ে নাও। আমার ভুল হয়েছে, আমি মানছি। নিজের উপরে রাগ খাটাও না। তোর কথা শুনতে হবে নাকি আমাকে? তুই অর্ডার দিয়েছিস, তুই খা, আমি গেলাম। রিয়া চলে যেতে নিলে আবির মাস্ক খুলে রিয়ার হাত ধরতেই রিয়ার আগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। পুরো রেস্টুরেন্টে মানুষজন অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আবিরের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। রিয়া আবিরকে ধাক্কা দিয়ে বলল, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আমি তোকে কি বলছি? আমি তোর মুখ দেখতে চাই না, আই হেট ইউ। আমি তোকে ঘৃণা করি। দয়া করে তুই আমার সামনে আসিস না। আমার সাথে প্লিজ এই ভালোবাসার অভিনয় করিস না। তুই খারাপ খারাপই থাকবি, কোনোদিন ভালো হতে পারবি না। তাই দয়া করে আমার সামনে আর এসব নাটক করিস না। তুই যদি আমার সামনে আর আসোস, আমার মরা মুখ দেখবি। রিয়া কথাগুলো বলে চলে গেল। আবিরের দিকে সবাই তাকিয়ে আছে। আবির গালে হাত দিয়ে চারিদিকে দেখতে লাগলো। আবির দরজার দিকে তাকাতেই দেখতে পেল দুটা বাচ্চা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। আবির ওয়েটারকে বলল, এইগুলো পার্সেল করে ওই দুইটা পিচ্চিকে দিয়ে দেন। আবির বিল দিয়ে রেস্টুরেন্টে থেকে বের হয়ে গেল। আবিরের চোখ বেয়ে পানি বয়ে পড়ছে। আবির একটা লেকের পাড়ে চলে গেল। আবির একটা সিঁড়ির উপরে বসে পানির দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের চোখের পানিগুলো যেন থামার নাম নিচ্ছে না। আবিরের চিৎকার করে কান্না করতে গিয়েও করতে পারছে না। আবিরের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবিরের নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। আবির সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো। আবিরের জ্ঞান ফিরলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আবির বেড থেকে উঠে বাইরে এসে দেখে একটা লোক বসে আছে। আবিরকে দেখে বলল, কি অবস্থা তোর? তুই এখানে কি করস? আর আমাকে এখানে কে আনলো? দুইটা লোক নিয়ে এসেছিল। আমি বাস থেকে নেমে তোকে কল দিলে তখন লোক দুইটার ভেতরে একজন কল রিসিভ করে বলে তুই এখানে। তাই আমি বাস স্ট্যান্ড থেকে সোজা এখানে চলে এসেছি। ও আচ্ছা, ধন্যবাদ রে। তোর মাথায় কিছু হয়েছে? আর জ্ঞান হারিয়ে ফেলেছিলি কেন? চল, তারপর সব তোকে বলছি। আবির বিল দিয়ে রনিকে নিয়ে বের হইল। রনি বাইক চালাতে লাগলো। আবির পিছনে বসে থেকে ওকে সবকিছু বলতে লাগলো। রনি বাসার কাছে গেলে সাথে সাথে বাইক থামিয়ে বলে, আচ্ছা বাদ দে, ভাবি রাগ হবে। তুই কাজটা এমন করছস। আর ভাইয়া ভাবি ওরা সবাই আছে নাকি? আছে। আবির আর রনি বাইক ভিতরে রেখে কলিং বেলে চাপ দিলে সাথে সাথে আতিয়া দরজা খুলে আবিরকে দেখে বলল, ভাইয়া, তুমি সারাদিন কোথায় ছিলে আর এখন বাসায় আসলে? আসলে বনু, রনি আসলো তো, তাই ওকে রিসিভ করতে গেছিলাম। তাহলে কল রিসিভ করো না কেন? সাইলেন্স ছিল, তাই বুঝতে পারি নাই। ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে। আবির কান ধরে বলল, সরি, সবার আমার জন্য বাসর রাতটা নষ্ট হয়ে গেল। এখন কত বাজে? এভাবে সবাইকে টেনশন দেওয়ার মানে কি? কতবার কল দিয়েছি, তোর কোনো কাণ্ডজ্ঞান নাই? ভাইয়া, ওকে বকা দিয়েন না। ওই আমার সাথে ছিল আর ওর ফোন সাইলেন্স করা ছিল, তাই বুঝতে পারে নাই। দুঃখিত, আপনারা যান যার যার রুমে। এই জন্য আমার বোন তোমার উপরে রেগে থাকে। আসলে তোমার কমন সেন্স বলে কিছু নাই। রূপা আর কিছু বলতে যাকলো। রনি রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির হাত ধরে চুপ করিয়ে বলল, সরি ভাবি, আমার জন্য আপনাদের সময় নষ্ট হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি বুঝতে পারি নাই আপনারা আমার জন্য এত চিন্তা করবেন।
যাই হোক, খাবার খাইছস তো নাকি? হ্যাঁ। ফাজলামি করস? কখন খাইলি? এভাবে সারাদিন না খেয়ে থাকলে আবার হসপিটালে ভর্তি করা লাগবে। তুই যা, আমি রান্না করে আনছি। খাও নাই? আবার মিথ্যা বলছো কেন? আর রান্না করতে হবে না, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খেতে দিই। রাফি, রাকিব, আতিয়া, তোমরা যাও। আবির আর রনি একই রুমে চলে গেল। দুইজন ফ্রেশ হয়ে নিল। আবির ফ্রেশ হয়ে এসেছে, খাটের উপর এসে শুয়ে পড়ল। রনি আবিরকে বলল, কিরে, খেতে যাবি না? না রে, ক্ষুধা নাই, এই গলা দিয়ে ভাত নামবে না রে, তুই খেয়ে আয় যা। আবির ওই পাশ করে শুয়ে পড়ল। আবিরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রনি আর কিছু বলল না। রনি সামনে গেলে রাফি বলল, রনি, আবির কোথায়? ভাইয়া, ওই খাবে না, আপনারা খান। ওই তো দুপুরে ও খায় নাই, আবার এখনো খাবে না। ভাইয়া বাদ দেন, ওই খাবে না বলছে, সেখানে খাবে না, জোর করে লাভ হবে না। আচ্ছা তুমি বসো। 5 জন খাবার খেতে লাগলো। রনি খাবার খাচ্ছিল। তখনই ওর ফ্রেন্ডসরা কল দিলে রনি কল রিসিভ করে রাগের মাথায় বলল, ওই, তোদের এইসব করতে কে বলেছিল? আবিরের পানির ভিতরে মেডিসিন কেন দিয়েছিলি? তোদের ধারণা আছে তোদের এই সাধারণ মজার কারণে আজ আবিরের কি অবস্থা হয়েছে? জানোস, আজকে আবির লেকের পাড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। 2টা লোক যদি ওকে না ধরতো তাহলে আজকে পানিতে ডুবে মারা যেত। তোদের এই ফালতু মজা কখনো বন্ধ হবে না নাকি? আবিরের যদি কিছু হইতো না, তোদের কাউকে আমি ছাড়তাম না। রনির কথা শুনে ওর ফ্রেন্ডসরা সবাই ওর কাছে ক্ষমা চাইতে লাগলো। ওরা সবাই নিজেদের ভুল বুঝতে পারে। রনি আরো রেগে গিয়ে বলল, আর নেক্সট টাইম যেন তোদের এই ধরনের মজা কারো সাথে করতে না দেখি। ফাইজলামির একটা লিমিট থাকে। যাই হোক, ফোন রাখ, আর রিয়ার সাথে দেখা করে ওকে সব খুলে বলবি। যদি না বলস তাহলে তোর খবর আছে। রনি আর কিছু বলতে যাবে, তখনই আবির পিছনে থেকে এসেছে। রনির ফোনটা নিয়ে আবির বলল, কাউকে কিছু বলার দরকার নাই, যাই হোক তোরা ভালো থাকিস, আমাদের আজকে হয়তো শেষ কথা। আবির কলটা কেটে দিলে রনি রেগে গিয়ে বলল, আজকে শেষ কথা মানে? তুই কি বলতে চাস? কিছু না, খাবার খা। আবির গ্লাসে পানি ঢেলে পানি খেতে লাগলো। আতিয়া রাফিকে বলল, তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলি, আর সেখানে তুই বললি রনির সাথে ছিলি। ওর কথা বাদ দে তো ভাইয়া। যাই হোক, আমার জন্য তোমাদের বাসটা নষ্ট হয়ে গেল। আগামীকাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর সরি ভাবি, আর রাকিব, সরি ভাই। আবির কথাটা বলে ওর রুমে চলে যেতে নিলে রনি আবিরের হাত ধরে বলল, মানে কি? তোর মাথায় কি চলছে? সত্যি করে বল, তুই কি করবি? কিছুই করব না, আমি বাসায় চলে যাব। বাসায় যাবি মানে? বাসায় চলে যাব মানে আব্বু আম্মুর কথা মতো চলার চেষ্টা করব। নিজেকে পরিবর্তন করা দরকার, তাই বাসায় চলে যাব। আব্বু আম্মুর মনে কষ্ট দিয়ে অনেক তো চললাম, তাই এখন থেকে তাদের কথা মতো চলে কিছুটা রাগ কমিয়ে দিব। আর আমার বোনের কি হবে? কি হবে? উনি ওনার মতো করে চলবে, ওনাকে মুক্তি দিয়ে দিব, তার লাইফটা সেই সুন্দর মতো করে কাটাক। ফাজলামি করিস না। দেখ, রিয়া আপুর জায়গায় রিয়া আপু ঠিক আছে, তাই এইসব চিন্তা বাদ দে। রিয়া আপুকে সময় দে, দেখিস রিয়া আপু আবার তোকে ভালোবাসতে শুরু করবে। দরকার নাই, যাই হোক আর কোনো কথা বলতে চাই না। আবির রুমে চলে গেল। আবির খাটে শুয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখতে পারে আতিয়া ডাকছে। আবির আতিয়াকে বলল, বুনু, এত সকালে কি করছো? ভাইয়া 9টা বেজে গেছে, সকাল কোথায়? আবির উঠে হাসি মুখে আতিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমার বুনুটা তো এত সকালে ওঠে না, তাই বললাম এত সকালে কি করো? ভাইয়া, আমি বড় হয়ে গেছি, আমি এখন ছোট না। ভাইয়া, তোমার না জ্বর এসেছে? ও কিছু না বুনু, শরীর একটু গরম হয়েছে। আচ্ছা বুনু, একটা কাজ করো, আমার ল্যাপটপটা আমার কাছে নিয়ে এসেছে দিবে। আতিয়া আবিরের হাতে দিলে আবির ল্যাপটপটা চালু করে ফ্রিল্যান্সিং থেকে টাকাগুলো বের করে নিল। আতিয়া অবাক হয়ে বলল, এত টাকা ইনকাম করছো, এত টাকা বের করলে কেন ভাইয়া? দরকার আছে ডিয়ার বুনুটা। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আতিয়া আর কোনো প্রশ্ন না করে চলে গেল। আবির খাট থেকে উঠে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিল। তারপর ব্যাগ গুছিয়ে নিল। বাইরে গিয়ে দেখে সবাই বসে আছে। রনি আবিরকে দেখে বলল, কিরে, কোথায় যাস? বাসায় চলে যাব,
আর ভাইয়া আতিয়া তোমরা এখানে যে কয়েকদিন পারো থাকতে পারো। রনি একটু ওদের দেখে রাখিস, আর যা খরচ হবে আমি তোকে পাঠিয়ে দিব। আর ভাইয়া রাকিব তোমাদের একটা জায়গার ঠিকানা দিব, তোমরা সেখানে ভাবি আর আতিয়াকে নিয়ে চলে যাও। ক্লাস বাসায় যাবি, তোর ক্লাস কে করবে? করতে হবে না, বাসায় পড়তে পারবো। আর রনি দোস্ত, আমাকে পারলে ক্ষমা করে দিস। আবির রনিকে শক্ত করে জড়িয়ে ধরল। রনি তো চমকে গেল, আবিরকে বলল, কিরে, তোর শরীরে তো অনেক জ্বর এসেছে, এই অবস্থায় কোথাও যেতে হবে না। জ্বর কমুক, তারপর যেখানে ইচ্ছে যাস। আরে জ্বর না, একটু শরীর গরম হয়েছে। আর ও হ্যাঁ ভাবি, সরি, আপনার সাথে আমি তখন খারাপ ব্যবহার করে ফেলছিলাম, তার জন্য সরি। রাকিব, আমাকে ক্ষমা করে দিও। আমার রাগ আমার বোনের উপর খাটাও না, দয়া করে আমার বোনের গায়ে একটা ফুলের টোকা ফেলো না। দুই ভাইয়ের অনেক আদরের একমাত্র বোন, ছোটবেলা থেকে দুই ভাই ওকে অনেক যত্নে বড় করেছি, প্লিজ কষ্ট দিও না। আর আমি জানি তোমার বোন আমার জন্য অনেক হার্ট হয়েছে, আমাকে ক্ষমা করে দেয় যেন। আর তোমার বোনকে বলে দিও তাকে আর আমার মুখ দেখতে হবে না, তার সামনে থেকে সারা জীবনের জন্য চলে গেলাম। নিজের যত্ন নিতে বলো আর ভালো থাকে যেন। আবির কথাটা বলে ইমোশনাল হয়ে যায়। আবিরকে সবাই বোঝাতে লাগলে আবির কারো কথা না শুনে ওর বাইকের চাবি নিয়ে চলে যায়। আবির এখান থেকে সোজা কলেজে চলে যায়। আবির শিক্ষকের সাথে কথা বলে টিসি নিয়ে ব্যাগ তুলে বের হয়ে গেল। আবির লাস্ট বারের মতো রিয়াকে জানালা দিয়ে দেখতে লাগলো, সাথে রিয়াকে বলল, রিয়া, আবির এসেছে ওইদিকে। চুপ কর, বেশি কথা বলিস না, ক্লাসে মনোযোগ দে। আবির ওইখান থেকে বের হয়ে গেল। এখান থেকে গিয়ে সোজা ওর পরিচিত একটা হোটেলে গিয়ে 2টা রুম বুক করলো। তারপর আবিরের বলা মতো করে সব জানানো কথা বলে আবির টাকা দিয়ে চলে গেল। বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। 4 ঘন্টার ভিতরে ঢাকায় গিয়ে পৌঁছে গেল। আবির বাসায় গেলে দরজায় কলিং বেল চাপ দিলে আবিরের আম্মু দরজা খুলে দেখে আবির। আবির ওর আম্মুকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের আম্মু অবাক হয়ে বলল, আবির, কি হয়েছে? তোর মাথায় কি হয়েছে? কিছু না আম্মু। এ কি, তোর শরীরে এত জ্বর? আম্মু, অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও না, অনেক দিন তোমার হাতে খাবার খাই না। ভিতরে আয়। আবির ওর আম্মুর পিছন পিছন যেতে লাগলো। আবির নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আবিরের মাথা ব্যথা বাড়তে লাগলো। আবিরের নাক দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে লাগলো। আবির নাকে হাত দিয়ে দেখে হাতে রক্ত। আবির তাড়াতাড়ি করে রুমাল দিয়ে তা মুছে ফেললো। আবিরের মাথায় যন্ত্রণা হতে লাগলো। আবির ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেল। আবিরের আম্মু নিচ থেকে আবিরকে ডাকতে থাকে। আবিরের কোনো সারা শব্দ না পেয়ে আবিরের রুমে এসে আবিরকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠে। কাজের লোকটা সব ছুটে আসে। সবাই মিলে আবিরকে ধরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে আবিরের আম্মু আবিরের আব্বুকে কল দিলে উনি হসপিটালে চলে আসে। আবিরের আম্মু আবিরের আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে আবির, এভাবে কান্না করছো কেন? আবিরের ব্লাড ক্যান্সার হয়েছে। কি এইসব কি বলছো? ঠিক বলছি। আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আবিরের আব্বু ডাক্তারের ক্যাবিনে চলে গেল। ডাক্তারের সাথে কথা বলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আবিরের আব্বু বাহিরে এসেছে। আবিরের আম্মুকে বলল, ভয়ের কোনো কারণ নেই, জিনিসটা এখনো অনেক ছোট আছে, মেডিসিন খাওয়ার উপরে থাকলে ঠিক হয়ে যাবে, এতটা বড় হয় নাই। আর আবির কোনো কিছু নিয়ে অনেক টেনশনে আছে, যার কারণে মাথায় বেশি চাপ পড়ছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। সত্যি বলছো? হ্যাঁ, আচ্ছা চলো আবিরের কাছে যাই। আর লন্ডনে আমার একটা বন্ধু আছে, ওর কাছে গিয়ে আবিরের আবার চেক আপ করাবো। কবে যাবে? আমি আমার ছেলেকে হারাতে চাই না। এইটা তাড়াতাড়ি ঠিক কিভাবে হবে ওইটার ব্যবস্থা করো। আচ্ছা, আগে আবিরের সাথে দেখা করি। আবিরের আব্বু আম্মু আবিরের কেবিনে গেল। আবির চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। আবিরের আব্বু মাথায় হাত দিয়ে আবির চোখ খুলে আবির বলল, আব্বু কেমন আছো? ভালো। তোমার এই মাথা ব্যথার জ্ঞান হারানো শুরু হয়েছে কবে থেকে? আজকে। মিথ্যা কেন বলছো? কবে থেকে বলো। 5 মাস হয়েছে। এমন মাথা ব্যথা করে? ও আচ্ছা, তুমি তো আমাদের একবার বলো নাই। এটা তেমন কোনো ব্যাপার না। আচ্ছা, আমি বাসায় যাব। তুমি না খেয়ে থাকা শুরু করেছো কবে থেকে? কই?
না খেয়ে থাকার কারণে তোমার শরীর দুর্বল হয়েছে, তার উপরে এত কি নিয়ে টেনশন করো? আরে আব্বু আম্মু, তোমাদের অনেক মিস করছিলাম। আমাদের তো দেখতে পারো না, হঠাৎ আমাদের এত মনে পড়ছে, কাহিনী কি? তুমি এসব ফালতু কথা বাদ দিবে, আবিরকে নিয়ে চলো। বাসায় গিয়ে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলবে, চলো। কোন বন্ধু আম্মু? তো ডাক্তার আঙ্কেল আছে না, ওনার সাথে কথা বলা লাগবে। আচ্ছা তুই বাসায় চল। আবিরকে ওর আব্বু আম্মু ধরে নিয়ে যেতে লাগলো। আবিরকে বাসায় নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। আবির সোফায় বসে থেকে বলল, আব্বু আম্মু, তোমাদের কিছু বলতে চাই। কি কথা? আব্বু, তুমি তো আমাকে ডাক্তার বানাতে চাইছো, তাই না? আমি তোমাদের কথা মতো লন্ডনে চলে যেতে চাই। আবির, হঠাৎ এই কথা? অনেকই ভেবে দেখলাম তোমাদের অনেক কষ্ট দিয়েছি, তাই আর তোমাদের অবাধ্য হতে চাই না। আমি কলেজে থেকে টিসি নিয়ে এসেছি। তোমার এসব করতে হবে না, তুমি ভালো করে পড়াশোনা করে আমার বিজনেস সামলানো শুরু করে দিবে। না প্লিজ আব্বু, আমাকে ভর্তি করে দাও। আমি ভালো একজন ডাক্তার হয়ে সবাইকে সাহায্য করতে চাই। আব্বু, আমি ভালো একটা মানুষ হতে চাই। আব্বু প্লিজ আমাকে সুযোগ করে দাও। আচ্ছা তুমি যাও, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। আবির তুই রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কাজের একটা ছেলে আবিরকে ধরে নিয়ে যেতে লাগলো। আবিরের আম্মু আব্বু সোফায় বসে থেকে ভাবতে লাগলো, হঠাৎ আবির এমন হইল কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, নাকি ওই কোনো মেয়ের পাল্লায় পড়ছে? ভাব দেখে তো তাই মনে হচ্ছে। যাই হোক, এইসব নিয়ে ভাবার সময় নাই, আমার ফ্রেন্ডের সাথে কথা বলে নেই, আসো। আবিরের আব্বু তার বন্ধুকে কল দিল। তারপর তার সাথে কথা বলতে লাগলো। কথা বলে শেষ হলে আবিরের আব্বু বলল, আগামীকাল তো চলে যেতে হবে, রাফিকে বাসায় আসতে বলি। আমরা আসা না পর্যন্ত অফিসের দায়িত্ব ওকে দিয়ে দিব। রাফিকে কল দাও, আর হ্যাঁ, ওদের কাউকে এগুলো বলো না, তাহলে ভেঙে পড়বে। ওয়েট, আমি কল দেই। আবিরের আব্বু কল দিল। আর এইদিকে রাফি রূপার সাথে বাসর করছিল। কল আসলে রূপা রাফিকে ফোনের কাছে যেতে দেয় না। আবিরের আম্মু বলল, থাক, সকালে কল দিয়ে বলো, এখন 10টা বাজে, ঘুমিয়ে গেছে হয়তো। দুইজন উঠে রুমে চলে গেল। আবির খাটের উপরে শুয়ে থেকে রিয়ার ছবিগুলো দেখতে লাগলো। আবিরের চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আবির মনে মনে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও রিয়া, আমি আসলে অনেক খারাপ। আমি তোমাকে যে পরিস্থিতির ভিতরে ফেলে দিয়েছি, জানি না তুমি কোনোদিন আমায় ক্ষমা করবে কিনা, তবে আমাকে পারলে ক্ষমা করে দিও। আবিরের কথাগুলো বিড়বিড় করতে করতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে আবিরের আম্মু ব্যাগ গোছাচ্ছে। আবির ওর আম্মুর দিকে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার আম্মু, আমার ব্যাগ গোছাচ্ছ কেন? বিকেলে আমাদের লন্ডনের ফ্লাইট। সত্যি আম্মু, তোমরা আমাকে ভর্তি করার জন্য রাজি হয়ে গেছো? লাভ ইউ আম্মু। আবির উঠে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল। আবিরের আম্মু আবিরকে বলল, যা আগে ফ্রেশ হয়ে আয়। ওকে। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আবির নিচে এসে দেখে ওর আব্বু বলছে, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমাকে কিছুদিন অফিস সামলাতে বলছি, আর এইটাই তুমি করতে পারবে না। এত পড়াশোনায় মনোযোগ হয়ে গেছো যে নিজের ভাইয়ের জন্য কিছুদিন সময় বের করতে পারছো না। মানে ঠিক বুঝলাম না। মানে আবিরের জন্য অন্তত বাসে চলে আসো। লন্ডন আমরা খেলতে যাচ্ছি না, কাজে তো যাচ্ছি নাকি? কি এমন কাজ? হ্যাঁ, আবিরকে এখন থেকে ভর্তি করে দিলে তো হয়ে যায়, তোমাদের আবার যেতে হবে কেন? আবিরকে কলেজে ভর্তি করতে যাচ্ছি না, আবিরের ব্লাড ক্যান্সার হয়েছে, ওকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাব। আবিরের আব্বুর কথা শুনে রাফির হাত থেকে ফোনটা পড়ে যায়। রাফির পাশে রনি, আতিয়া, রাকিব ওরা শুনে খাওয়া বন্ধ করে দিয়ে থ হয়ে যায়। রকি ফোনটা হাতে নিয়ে বলল, আঙ্কেল, এসব কি বলছেন? আবিরের ব্লাড ক্যান্সার মানে? কিন্তু রনি, তুমি ওইখানে কি করছো? রাফি কোথায়? রনি আবিরের আব্বুর কথা শুনে চমকে গেল। রনি কথা ঘুরিয়ে বলল, ইয়া মানে আঙ্কেল, আমি ভাইয়ার হোস্টেল এসে উঠেছি, গাজীপুর, একটু দরকার ছিল তো। আঙ্কেল ওইসব বাদ দেন, আগে বলেন আবিরের ব্লাড ক্যান্সার হয়েছে মানে? হ্যাঁ, ওর ব্লাড ক্যান্সার হয়েছে, যার কারণে ওকে নিয়ে লন্ডন আমার ফ্রেন্ডের কাছে যাব। জানি না কি হবে, দোয়া করো। আতিয়া কান্না করতে যাবে, সাথে সাথে রাকিবও মুখ চেপে ধরে। রনি আবিরের আব্বুকে বলল, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি রাফি ভাইয়াকে পাঠিয়ে দেবো।
আঙ্কেল, আমার বন্ধুর কোনো ক্ষতি যেন না হয়, প্লিজ আপনি কিছু একটা করেন। হ্যাঁ আচ্ছা রনি, রাফির কাছে ফোনটা দাও। রাফির চোখ বেয়ে পানি পড়ছে। রাফি কান্নামাখা কণ্ঠে বলল, আব্বু, তুমি আবিরকে নিয়ে চলে যাও, আমি সব খেয়াল রাখবো। কলটা কেটে দিয়ে রাফি কান্না করতে লাগলো। রাকিব আতিয়ার মুখ চেপে ধরলে জোরে জোরে কান্না করতে লাগলো। আর আতিয়া বলতে লাগলো, আমি ভাইয়ার কাছে যাব। রাফি ভাইয়া, আমাকে নিয়ে চলো না, আমি ভাইয়ার কাছে যাব। রাফি আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। আর এদিকে আবির কথাগুলো শুনে ফেলে। আবির রুমে গিয়ে রিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আর রনিকে কল দিলে রনি কল রিসিভ করলো। আবির, কেমন আছোস? রনি, তোর কাছে একটা অনুরোধ, আমার অনুরোধটা রাখবি? কি অনুরোধ? আমি জানি আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আর ব্লাড ক্যান্সার হইলে মানুষ বাঁচে না। আমি হয়তো খুব তাড়াতাড়ি মারা যাব। আমি রিয়াকে ডিভোর্স লেটার দিয়ে দিব, উকিলের সাথে কথা বলে রাখবো। যেদিন লেটারটা দেয় সেদিন আমাকে জানাস। আর যদি তার আগেই মারা যায় তাহলে বলে দিস আমি অন্য কাউকে বিয়ে করে সুখে আছি, আমাকে যেন ভুলে যায়। আমি চাই না আমাকে ভেবে কষ্ট পাক। আর ভাবিকে আর রাকিবকে বলিস আমার উপরে রাগটা যেন আমার ভাই আর বোনের উপরে প্রভাব না ফেলে। আমি তো বেঈমান আর খারাপ ছেলে, আমি কোনোদিন ভালো হবার না। আর রিয়া তো বলে দিয়েছে ওর মুখ যেন না দেখি, ওর সামনে গেলে নাকি ওর মরা মুখ দেখতে হবে। এখন তো সারা জীবনের মতো চলে যাচ্ছি, আমার না একটু আফসোস হচ্ছে না। আমার অনেক খুশি লাগছে যে রিয়াকে মুক্তি করে চলে যেতে পারবো। দোস্ত, ভালো থাকিস, নিজের যত্ন নিস। লাভ ইউ দোস্ত। আর আমার কসম, রিয়াকে কোনোদিন বলিস না আমি আমার মৃত্যুর কথা আর সেই দিনের কথা। ভালো থাক। আবির কলটা কেটে দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রনি আবিরের কথা শুনে নিজেকে সামলাতে না পেরে কান্না করতে লাগলো। রাফি, আতিয়া, রাকিব শুনে চোখের পানি ধরে রাখতে পারলো না। রনি বারবার কল দিলে আবির আর কল রিসিভ করে না। আবিরের পরিচিত একটা উকিলকে কল দিয়ে সবকিছু বলল। তার সাথে কথা বলা শেষ করে সিমটা খুলে ফেললো। তারপর নিজের চোখের পানি মুছে নিচে হাসি মুখে গিয়ে বলল, আম্মু, অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও না? হ্যাঁ দিচ্ছি। আবিরের আম্মু খাবার দিলে আবির বলল, আম্মু খাওয়া দাও না, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না? আবিরের আম্মু হাসি মুখে আবিরকে খাওয়াই দিতে লাগলো। আবিরের আব্বু অফিসে চলে গেল। আবির খাওয়া শেষ করে ওর আম্মুর সাথে গল্প করতে লাগলো। বিকাল হলে ওর আব্বু অফিস থেকে আসলো। তিনজন রেডি হয়ে লাগেজ আর আবিরের ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আবির গাড়ির কাজটা নামিয়ে দিয়ে নিজের শহরটা দেখতে লাগলো। আর এদিকে রিয়া রূপা বাহির থেকে এসে কলিং বেল বাজাতে লাগলো। রনি দরজা খুলে দিলে ভিতরে ঢুকে দেখে রাফি, রাকিব, আতিয়া সোফায় বসে আছে। রিয়া ওদের দেখে বলল, কি ব্যাপার দুলা ভাই, মুখটা তো শুকিয়ে গেছে কেন? আহারে, আমার বোনটাকে দেখতে না পেয়ে বুঝি মিস করছিলেন নাকি? রূপা চলে এসেছে। রূপা চলো, ঢাকায় চলে যাব, তোমাকে হোস্টেলে দিয়ে এসেছে। আমি বাসায় চলে যাব, আর তুমি আমার বোনকে ওর হোস্টেলে দিয়ে তোমার হোস্টেলে চলে যাও। কি আজকে চলে যাবে মানে? পাগল হয়েছে নাকি? সিলেট আর কত জায়গা ঘোরা বাকি আছে। আমি এত তাড়াতাড়ি যাব না জান, প্লিজ এখন যাব না। তুমি তাহলে রিয়ার সাথে থেকে যাও, আমাকে যেতে হবে। না 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 না, তুমিও আমার সাথে থাকবে। বায়না করো না, আমি বলছি না আমাকে যেতে হবে, তার মানে আমাকে যেতে হবে। তুমি তোমার বোনের সাথে থাকো, আমি তো তোমাকে থাকতে না করি নাই। রূপা রাফির কথা শুনে রেগে বলল, সমস্যা কি বলতে পারো? আমাদের বিয়ে হইল আজ 2 দিন হলো। সেদিন তো তোমার ভাইয়ের জন্য সারাটা দিন মাটি হয়ে গেল। গতকাল তোমার ভাই সেইটা মিটিয়ে দিয়েছে, আবার আজকে তুমি শুরু করেছো। দেখো, আমি এখন তোমাকেও যেতে দিব, আর আমিও এখান থেকে যাব না। রাকিব, আমার মাথাটা এখন গরম হয়ে যাবে। তোমার বোনকে বোঝাও আমার হাতে সময় নাই, আমার বাসের সময় হয়ে গেছে। রাফিকে পিছন থেকে আতিয়া জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমিও বাসায় যাব, আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়া, আমিও তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো না ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া, আমি ভাইয়ার কাছে যেতে চাই। ও ভাইয়া, আমাকে ভাইয়ার কাছে নিয়ে চলো না। কি হয়েছে আতিয়া? তুমি এভাবে কান্না করছো কেন? তুমি বাসায় গিয়ে কি করবে?
আরে তোমার ভাইকে কে যেতে দিবে? আমরা এখন কেউ এখান থেকে যাব না। আতিয়া, কান্না করিস না বোন। ভাইয়া, আতিয়াকে তোমার সাথে নিয়ে যাও। হোস্টেলে একা থেকে আরো ভেঙে পড়বে। হ্যাঁ, রনি ভাইয়া ঠিক বলেছে। ভাইয়া আপনার সাথে ওকে নিয়ে যান। কি শুরু করলো এরা? আরে ভাই, এখন এনজয় করার সময়, আর এত তাড়াতাড়ি বাসায় চলে যাবে? আর বাসায় গেলে তোমরা একের উপরের থেকে আলাদা হয়ে যাবে, দেখা করার কোনো সুযোগ থাকবে না। এখানে তাও একটা সুযোগ পাইছো, কাজে লাগাও। রিয়া তুই থাম, আমাকে কথা বলতে দে। রাফি, তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি? বাসায় গিয়ে কি করবে বলতে পারো? অফিস জয়েন হব, তাই যেতে হবে। তোমার আব্বু কই গেছে? লন্ডন চলে গেছে আবিরকে নিয়ে। ভাই, তোমাদের নাটক বুঝি না। বুঝলাম লন্ডন পড়তে যাচ্ছ, সেখানে আবিরের সাথে যেতে হবে কেন? আর তোমার ভাই কি জানে না আমাদের বিষয়ে সব জেনে? ওই কি একবার পারতো না তোমার আব্বু আম্মুকে দেশে রাখতে? আসলে তোমার ভাইয়ের সমস্যা কি? আমাদের হ্যাপি থাকতে দিবি না নাকি? সব কিছুতেই বাধা দেয়। আমার বোনের লাইফটা তো হেল করে ফেলেছে, আবার আমাদের দুজনের দিকে নজর পড়েছে। রাফি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রূপার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার ভাইয়ের নামে একটা কথাও শুনতে চায় না। তোর কি মনে হয় আমার ভাই একটা সেলফিশ নাকি? আমার ভাই যদি সেলফিশ হইতো তাহলে গতকাল নিজের ইনকামের টাকা দিয়ে আমাদেরকে এত সুন্দর করে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, ঠিক বলছস, আমার ভাই আসলেই সেলফিশ। সেলফিশ জন্যই তো। রাফি এতটুকু বলে কান্না করতে লাগলো। রনি হাত দিলে হাত সরিয়ে দিয়ে বলল, রনি আমাকে বাধা দিলে না। আমার ভাই আসলে তো সেলফিশ, না হলে কি আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে চাইতো বলো? ওই আসলে সেলফিশ। ওই তো জানে আমরা 3 ভাই বোন একে অপরকে ছাড়া থাকতে পারি না, আর সেখানে ওই কিভাবে পারছে আমাদের ছেড়ে চলে যেতে? রাফির কথা শুনে রাকিব, আতিয়া, রনি কান্না করতে লাগলো। রনি রাফিকে সান্ত্বনা দিতে লাগলো। রাকিবের চোখে পানি দেখে বলল, কিরে ভাই, তুই কেন কান্না করছিস? ওই চলে গেছে, ভালোই হয়েছে। ওদের ভাই হই তাই কান্না করছে। তুই কেন কান্না করছিস? তুই কেন কান্না করস? তুই কি পাগল হয়েছিস নাকি? আপু, আবির ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তুমি ভাইয়াকে বুঝতে পারলে না। আপু, তুমি এক সময় ভাইয়ার জন্য আফসোস করবে। আমি কারোর জন্য আফসোস করব না। ওকে দেখলে আমার ঘৃণা হয়। আমি চাই না ওই আর আমার চোখের সামনে আসুক। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমার ভাই তোমার চোখের সামনে কোনোদিন যাবে না। তুমি ভালো থাকো, আমার ভাই এইটাই চায়। আদিয়া, চল আমার সাথে। তোমার ভাই চলে যাওয়াতে আমার গালে থাপ্পড় দিতে পারলে? চলে যাচ্ছ না? চলে যাও সারা জীবনের মতন। আমি কোনোদিনও তোমার সাথে যোগাযোগ করব না। তোমার ইচ্ছা। রিয়া আর রূপা রাগ করে চলে গেল। রাকিব, আতিয়া, রাফি বের হয়ে গেল। এদিকে আবির ওর আব্বু আম্মু বিমান থেকে নেমে সোজা আবিরের চাচার বাসায় চলে যায়। আবিরের আম্মা আবিরকে বলল, আবির ফ্রেশ হয়ে নে আর রেডি হয়ে নিস। খাবার খেয়ে আমাদের হসপিটালে তোর আঙ্কেলের সাথে দেখা করতে হবে। আম্মু, আমি বেশি দিন বাঁচবো না, তাই না? দূর বোকা, এসব কি বলিস? আমি সব জানি আম্মু। আমি সকালে শুনেছিলাম আমার যে ব্লাড ক্যান্সার হয়েছে। আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, দূর বোকা ছেলে, তোর কিছু হবে না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আবিরের আম্মু চলে গেল। আবির ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওর আব্বু আম্মু চাচুর সাথে হসপিটালে চলে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ওর পরীক্ষা করতে লাগলো। সব ধরনের পরীক্ষা করে বলে আবিরকে মেডিসিন খেতে, আর যদি ভবিষ্যতে এটা বড় ধরনের হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে। আর মেডিসিন ঠিক হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর মেডিসিন ঠিক মতো নিতে হবে। আর কয়েক মাস পর পর পরীক্ষা করতে যেতে হবে, চিকিৎসার উপরে থাকতে হবে। আর কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো। রাস্তায় কিছু দূর যেতেই আবির বলল, আম্মু আব্বু, তার মানে আমার কোনো গ্যারান্টি নাই? সুস্থ হয়েও যাইতে পারি, আবার মারা যেতে পারি। আব্বু, আমি চাচ্ছিলাম যত দূর হোক আমার পড়াটা আমি কমপ্লিকেট করতে চাই। অবশ্যই সুস্থ হয়ে যাবে, আর তোমার যেটা ভালো লাগে সেইটাই করো। কিন্তু হ্যাঁ, আঙ্কেলের সাথে কয়েক মাস পর পর দেখা করো কিন্তু। ওকে,
কিন্তু একটা কাজ করতে হবে, আমি কোথায় কোন জায়গায় ভর্তি হয়েছি এইটা যেন কেউ না জানে। আমি যা যা বলবো সেইটাই তোমরা সবাইকে বলবে, কারণ এখানে আমার জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ যখন ডাক দিবে আমাকে চলে যেতে হবে। সো আগে থেকেই সবাই জেনে থাক আমি মারা গেছি। হোয়াট? এইগুলো কি বলো? হ্যাঁ, যা বলছি তাই করবে। আমি আর দেশে কোনোদিন ফিরে যাব না। আর আমার কথা যদি তোমরা রাজি না হও তাহলে আমি কোনোদিন এইসব মেডিসিন তো নিব না, উল্টা নিজের ক্ষতি করব। আর রাফি ভাইয়া আর আতিয়ার জন্য আমি ছেলে আর মেয়ে ঠিক করে রাখছি। ওদের সাথে ওদের বিয়ে দিবে, না হলে বুঝতেই পারছো আমি কি করতে পারি। তুই কি পাগল হয়ে গেছোস? আমরা বাবা মা হয়ে কিভাবে মিথ্যা কথা বলবো? এসব কিছু করতে পারবো না। সন্তানের মিথ্যা মৃত্যুর সংবাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ওকে, বুঝলাম। তাহলে আমার খবর কাউকে দিতে পারবে না। আমার খোঁজ কেউ চাইলে বলবে। তোমরা কিছু জানো না আমি কোথায় আসছি, কাউকে বলি নাই। বেঁচে থাকলে আমি 5 বছর পর ফিরে আসব। এটা যদি না বলতে পারো তাহলে দরকার নাই আমার বেঁচে থাকার। কিন্তু তুই কেন সবার থেকেই লুকাতে চাচ্ছিস? তুই সত্যি করে বল, আসলে তুই কার থেকে লুকাতে চাচ্ছিস? সবার থেকে লুকাতে চাই, আর যেটা বলছি ভাইয়া আর আতিয়ার জন্য যে ছেলে মেয়ে দেখছি, ভাইয়া পড়া শেষ হলে আমি তোমাদের কাছে ওদের ছবি আর ঠিকানা দিয়ে দিব। আবির ওর আম্মু আব্বুকে সব কথাতে রাজি করিয়ে নেয়। তারপর আবির বাসায় চলে আসে সবার সাথে আড্ডা দিয়ে। কয়েকদিন থেকে আবিরকে ওর চাচ্চুর বাসা থেকে অনেক দূরে কলেজে ভর্তি করে দেয়। আবিরের আম্মু আব্বু দেশে ফিরে আসলো। আতিয়া রাফিকে জিজ্ঞেস করে, আম্মু, আবির কোথায়? ওকে নিয়ে আসো নাই? ওই আর ফিরবে না। মানে? ওই হারিয়ে গেছে, হয়তো ফিরে আসতেও পারে, আবার নাও আসতে পারে। আমাদের আর কিছু জিজ্ঞেস করিস না। আতিয়া রাফি থ হয়ে বসে পড়ল। রাফি ওর আম্মুকে বলল, আম্মু তুমি বলো, রাফি কি হয়েছে? আসতে পারে মানে কি? আমরা এই তো দিতে পারবো না। শুধু এইটা জেনে নে, হয়তো ওই বেঁচে আছে, আবার হয়তো সারা জীবনের মতো হারিয়ে যাবে। 5 বছর পর দেখা যাবে। এখন আমরা কিছু বলতে পারছি না। এটা কেমন কথা হইল আম্মু? এক আবিরের হাত আর আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যা করবে তাই হবে। আর সেখানে আবির যদি বাঁচার ইচ্ছেই হয় তাহলে চেষ্টা করবে, আর না হলে হয়তো কারো কথা ভাবে না। রাফি আতিয়া ওর আম্মুর কথা কিছুই বুঝতে পারল না। আবিরের আম্মু আব্বু আর কিছু না বলে চলে গেল। 5 বছর পর কি ব্যাপার আম্মু, এত রান্না করছো? আজকে কি কেউ আসবে? আর এইগুলো তো আবিরের খুব পছন্দ। আম্মু, আবির কি আসবে? আম্মু বলো না, আবির তার মানে বেঁচে আছে, তাই না? সময় হলে দেখতে পারবি। এখন আমাকে জ্বালাতন করিস না। আর তুই অফিসে যাওয়া বাদ দিয়ে এখানে কি করস? যাচ্ছি তো। রাফি অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। আতিয়া সোফায় বসে টিভি দেখছিল। আবিরের আব্বু রেডি হয়ে বের হতে যাবে। আতিয়া বলল, আব্বু, কোথাও যাচ্ছ নাকি? তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে, কাহিনী কি? আজকে কি কোনো খুশির খবর আছে নাকি? আছে, আমি আসলে বুঝতে পারবি। আবিরের আব্বু বের হয়ে গেল। আতিয়া ওর মন মতো করে টিভি দেখতে লাগলো। রাফি অফিসে বসে বুঝতে পারছে না আজ হঠাৎ করে ওর আব্বু আম্মা এত খুশি কেন, আর আবিরের পছন্দের সব খাবার রান্না করছে কেন। রাফি কথাগুলো ভাবতে ভাবতে অফিস করতে লাগলো। আর এইদিকে আবির এয়ারপোর্ট থেকে বের হলে ওর আব্বুকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। আবিরের আব্বু জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে বলল, আব্বু কেমন আছো? অনেকটা না শুকিয়ে গেছো। ছেলে দেশের বাইরে থাকলে কোনো বাবা মা সুস্থ থাকতে পারে, কিন্তু আমি এখন অনেক ভালো আছি। আমার 3 সন্তানকে নিয়ে একসাথে থাকবো, ভাবতে অনেক ভালো লাগছে। আচ্ছা, বাসায় চলো। আর আমি কি বলছিলাম মনে আছে কি? ও হ্যাঁ আব্বু, এইটা ফ্রেন্ড তুলি, আর তুলি এইটা আমার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা গাড়িতে ওঠো। আবিরের আব্বুকে পিছনে বসিয়ে আবির ড্রাইভিং করতে লাগলো, আর তুলি আবিরের পাশের সিটে বসলো। আবির ড্রাইভিং করতে করতে বলল, বাসার সবাই জানে আমি যে আসছি?
না, কাউকে কিছু বলি নাই। কিন্তু রাফি আতিয়া জিজ্ঞেস করেছিল, আমি শুধু বলেছি আমি ফিরে আসলে বুঝতে পারবি, এইটুকু বলে চলে এসেছি। ও আচ্ছা। আবির ড্রাইভিং করতে লাগলো আর ভাবতে লাগলো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমার জন্য আজ তোমরা দুইজন তোমাদের প্রিয় মানুষের থেকে দূরে। এক এক করে তোমাদের ভালোবাসার মানুষদের কাছে আমি তোমাদের ফিরিয়ে দিব। সব মান অভিমান ভেঙে দিয়ে আবার মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারবো। আবিরকে এভাবে ভাবতে দেখে তুলি বলল, কি ব্যাপার, এভাবে কি ভাবছো? কিছু না। আর আমাকে তুই তুই না করে তুমি করে কথা বল। ওহ সরি, মনে নাই, বাট এখন তো আঙ্কেল আছে, তাই এখন তুই ভালো আছে। ওকে সময় মতো কাজে লাগলে চলবে। কিসের কাজে? কিছু না আব্বু। তিনজন টুকটাক গল্প করতে লাগলো। আবিরের বাসার সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। আবির বাসার ভিতরে গিয়ে বাড়ির চারিপাশ দেখতে লাগলো। আবিরের চোখের এক ফোঁটা পানি গড়ে পড়ল। আবিরের আব্বু আবিরের কাঁধে হাত দিয়ে বলল, তোরে চল তুই। আবির আর তুলি আবিরের আব্বুর পিছন পিছন যেতে লাগলো। দরজায় নক করতেই আবিরের আম্মু ছুটে এসে দরজা খুলে দিল। আতিয়া অবাক হয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে থাকলো। আবিরকে দেখে ওর আম্মু জড়িয়ে ধরে বলল, আব্বু কেমন আছিস? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমি এখন অনেক ভালো আছি। তুই ফিরে এসেছিস, আমি কি আর খারাপ থাকতে পারি? আমার বোনটা কোথায়? আবির কথাটা বলে ওর আম্মুর পিছনে তাকাতেই দেখে আতিয়া দাঁড়িয়ে আছে। আতিয়া অভিমান করে চলে যেতে নিলে আবির দৌড়ে গিয়ে আতিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে বলল, সরি, আমার বোনটা এভাবে অভিমান করে না। আতিয়া কান্না করতে করতে আবিরকে মারতে লাগলো। আতিয়া বলল, তুমি বেঁচে আছো আর আমাদের একবারও বললে না? আমাদের রেখে 5 বছর কিভাবে থাকতে পারলে? তুমি কেমন ভাই? হ্যাঁ, তুমি জানো না আমাদের মনে কতটা আঘাত লাগতে পারে। আই এম সরি বোন, আমি তোমাকে সব বলছি। আমার কথাগুলো শোনো, তারপর আমাকে যা শাস্তি তাই দিও। শুনবো না, আমাকে নামিয়ে দেন, না হলে এখন পড়ে যাব। নামিয়ে দেন না। ওহ, ওই পা এখন নিচে রাখুন। আবির ওই পাটা নিচে রেখে হেঁটে আতিয়াকে সোফায় বসিয়ে দিয়ে বলল, বুনু, আমার কোনো গ্যারান্টি ছিল না। আমার যদি কিছু হয়ে যাইতো তখন তোমরা আরো কষ্ট পেতে। আর এইভাবে থাকার কারণ তাও তোমরা আমার অপেক্ষায় ছিলে। আমি একদিন না একদিন ফিরে আসব, তাই তোমাদের থেকে লুকিয়ে গেছিলাম। আতিয়া আবিরকে মারতে লাগলো আর কান্না করতে করতে বলল, আর আমাদের ছেড়ে গেলে আমি তোমাকে খুন করে ফেলবো। ওকে বাবা, তাই করো। এখন রাগ করো না। ওয়েট, তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। আতিয়ার জন্য 3 বক্স চকলেট দিল, তারপর একটা নেকলেস দিয়ে বলল, দেখো তো এটা কেমন লাগছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওয়েট, আমি এখনই পড়ছি। আতিয়া নেকলেসটা গলায় পরে নিল। আবির দেখে বুঝলো অনেক সুন্দর লাগছে। আবির ওর আম্মুকে শাড়ি গয়না দিয়ে দিল। আবির ওর আব্বুকে পাঞ্জাবি একটা সোনার ঘড়ি দিয়ে দিল। তারপর আবির বলল, এখন বাকি আছে আমার হবু দুলাভাই আর আমার হবু ভাবি আর রাফি ভাইয়ার। আচ্ছা, আমি রুমে গেলাম। ভাইয়া, ইনি কে? আসসালামু আলাইকুম, আমি তুলি, আবিরের গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড মানে? কি গার্লফ্রেন্ড মানে? আপনি কিভাবে গার্লফ্রেন্ড হন? ভাইয়া, এগুলো কি? পরে বলবো। রহিমা, তুলিকে আমার পাশের রুমটা পরিষ্কার করে দাও। তুলি, আপাতত আমার রুমে আসো। আবির তুলিকে নিয়ে চলে গেল। আবিরের আম্মু রেগে গেলে আবিরের আব্বু বলল, আরে রেগে যেও না, মেয়েটা অনেক ভালো, ওরা বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসি, আমার অনেক ক্ষুধা লাগছে। আবিরের আব্বু চলে গেল। আবির রুমে গেলে তুলি বলল, তোমার আম্মু আর বোনের মুখ দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। আমার আম্মু প্রেম ভালোবাসা পছন্দ করে না, এই জন্য এত রেগে গেছে। কেন? এই প্রেম ভালোবাসার জন্য আম্মুর বেস্ট ফ্রেন্ড আরো অনেক কিছু হারিয়ে ফেলছে, যার কারণে আম্মু প্রেম ভালোবাসা দেখতে পারে না। আম্মু ভাবে এই প্রেম ভালোবাসা মানে শুধু কষ্ট পাওয়া। এইটার জন্য কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলতে হয়। এটা কোনো কথা? হ্যাঁ, এইটাই কথা। আর সব থেকে দুঃখের বিষয় হলো আম্মু বেস্ট ফ্রেন্ড আমার আব্বুকে ভালোবাসতো, আর আমার আম্মু তার হাজবেন্ডকে ভালোবাসতো।
আর এই দিকে আমার আব্বু আমার আম্মুকে আর ওই আঙ্কেল আন্টিকে ভালোবাসতো। সেখান থেকে আম্মু আর তার বেস্ট ফ্রেন্ড ঝামেলা হয়, আর সেই থেকে এইসব পছন্দ না। তাই আমাদের 3 ভাই বোনকে ছোটবেলা থেকে সবসময় বলতো, কখনোই প্রেম ভালোবাসা ভিতরে জড়াতে পারবি না। প্রেম করা মানে জীবন শেষ, নষ্ট হয়ে যাবে। তুলির কথাগুলো শুনে জোরে জোরে হাসতে লাগলো। আবির রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, হাসোস কেন? আহারে আন্টি, ছোটবেলা থেকে তোমাদের এইসব থেকে দূরে থাকতে বলেছে, আর তোরা 3 জন তাদের না জানিয়ে শাদি করে বসে আছোস, আবার ডিভোর্স লেটারও দিয়ে দিছস। আসতে বল, কেউ শুনে ফেলবে। আর হাসা বন্ধ কর, না হলে গলা চেপে ধরবো। ওকে ওকে। তুলি হাসি থামিয়ে খাটে বসলো। আবির ওয়াশরুমে চলে গেল, আর রহিমা তুলিকে রুমে নিয়ে গেল। আবির গোসল করে রুম থেকে বের হয়ে তুলিকে ডাকতে গেল। তুলিকে নিয়ে নিচে নেমে খাবার খেতে লাগলো। আবির খাবার খাচ্ছিল, আর আতিয়া আবির আর তুলির দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। 5 জন খাবার খেয়ে নিল। আতিয়া আবিরকে বলল, ভাইয়া, রনি ভাইয়ার সাথে দেখা করবে না? হ্যাঁ, আজকে ওদের বাসায় যাব। রনি ভাইয়া তো বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে থাকে। কি রনি ঘর জামাই থাকে নাকি? ওই রকম। আর রনি ভাইয়া আমাদের পাশের বাড়ির পরের বাড়িতেই থাকে। মানে? রাইসা আফুকে বিয়ে করেছে। বাহ, আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি শয়তানটার সাথে দেখা করে আসছি। আবির তুলিকে রেখে চলে গেল। রাইসাদের বাসায় গিয়ে সবার সাথে কথা বলে রনিদের রুমে যায়। রনিদের রুমে গিয়ে নক করলে রনি দরজা খুলে দেয়। রনি আবিরকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। রনির সাথে সাথে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তুই বেঁচে আসোস। দোস্ত, আমি জানতাম তুই বেঁচে আসোস। উফ, যে জোরে ধরছস, এখন নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। ও সরি, আবেগী হয়ে গেছিলাম। আচ্ছা, ভিতরে আয়। আবির রনির সাথে ভিতরে গেল। রাইসার সাথে কথা বলে 2 জন বাসা থেকে বের হয়ে একটা লেকের পাড়ে চলে গেল। 2 জন গল্প করতে লাগলো। দুপুরে বাহিরে খাবার খেয়ে সন্ধ্যায় 2 জন বাড়ি ফিরে। বাসায় আসলে আবির রাফিকে দেখতে পায়। আবির আস্তে আস্তে গিয়ে রাফির চোখ ধরলে রাফি বলল, আমি জানি কে ধরছে। আমি তার উপরে অনেক রেগে আছি, তাই তার সাথে কথা নাই। আবির সোফায় উঠে রাফির কোলে মাথা দিয়ে বলল, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসো, কিন্তু আমার কিছু করার ছিল না। আর আমি সবার থেকে লুকাইছি কেন ভালো করে জানো? রাফি রেগে গিয়ে আবিরকে তুলে দিয়ে ওর দিকে ঘুরে দাঁড়িয়ে রাগে রিমোটটা এক ঢিল ভেঙে ফেলল। সবাই আবির রাফির দিকে তাকালো। রাফি রেগে বলল, হ্যাঁ, সব জানি। তো এখানে আমরা 2 ভাই বোন কি অন্যায় করেছি যা আমাদের একবার বলা যাইতো না? দুনিয়ার সবার থেকে লুকিয়ে যা কে না করছে, তুই কেন আমাদের 2 জনের থেকে লুকালি? কেন? আমরা কি অন্যায় করেছিলাম? তোর কোনো ধারণা আছে আমাদের 2 ভাই বোনের প্রতিটা দিন কিভাবে কাটছে? আতিয়া তো প্রায় তোর নাম ধরে চিৎকার করে ডেকে ঘুম থেকে উঠে গিয়ে পাগলামো করত। আর ওকে সামলাবো নাকি নিজেকে আমি নিজেও বুঝতে পারতাম না আমি কি করব। রাফি কথাগুলো বলে চোখের পানি ছাড়তে লাগলো। আবির রাফিকে জড়িয়ে ধরলে রাফি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যায়। আর যেতে যেতে বলে, তোকে কে আসতে বলছে? আজ চলে যা। তোর মতো ভাই আমাদের কোনো দরকার নাই। আমরা তোকে ছাড়াও চলতে শিখে গেছি। চলে যা তুই এখান থেকে। রাফি দৌড়ে ওর রুমে চলে গেল। আবির সোফায় বসে পড়ল। আবিরের চোখ থেকে পানি গড়াচ্ছে। আবিরের আম্মু আব্বু আতিয়া তুলি এসে বলল, কিছু মনে করিস না, তুই কাজটা এমন করছিস যে ওই অনেক কষ্ট পাইছে। তুই তো জানো আমাদের থেকে ওই তোকে আতিয়াকে ছোট থেকে বড় করেছে। ওর মনে অনেক আঘাত লাগছে রে। আমি জানি, চিন্তা করো না ভাইয়া, সব কষ্ট দূর করে দিয়ে আমি চলে যাব, সবার কষ্ট দূর করব। আবির কথাটা বলে চলে গেল। তুলি ওর পিছন পিছন যেতে লাগলো। আতিয়া ওর আম্মু আব্বু বুঝতে পারলো না আবির কি বুঝাতে চাইলো। আবিরের আম্মু পিছন থেকে বলল, তোর কথা বুঝলাম না, তুই আবার কোথায় চলে যাবি? আবির কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। রুমে গেলে আবিরের খাটের উপর বসে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। রনি আবিরের কাছে বসে বলল,
ভাইয়ার কথায় কষ্ট পাস না, তুই ভালো করে জানোস ভাইয়া এইসব মনে করে না। রাগের বসে তোকে চলে যেতে বলেছে। জানি রনি, আমাকে একটা কাজের সাহায্য করবি? তুলি, তুই তোর রুমে যা, আমার রনির সাথে একটু দরকার আছে। আচ্ছা। তুলি চলে গেলে আবির রনিকে দরজা লাগিয়ে দিতে বলে। রনি দরজা লাগিয়ে দিল। রিয়ার বাড়ির ঠিকানা বের করতে পারবি? কেন? রিয়ার ঠিকানা দিয়ে কি করবি? আমি চাচ্ছি রূপা ভাবি, রাফি ভাইয়া, হাতিয়া, রাকিবকে মিল করিয়ে দিব, মানে ওদের বিয়ে দিয়ে দিব। আগামীকাল আব্বু আম্মু ভাইয়াকে নিয়ে যেতে চাই, বাট ওদের ঠিকানা আমার কাছে নাই। ভাইয়া আর ভাবির তো ডিভোর্স হয়ে গেছে, আর আতিয়া আর রাকিবের সম্পর্ক এখনো ঠিক আছে আমি যতটুকু জানি। আর এখন ওদের সম্পর্কে আতিয়া বলতে পারবে, ওর সাথে কথা বলতে হবে। আর ওরা সবাই জানে তুই মারা গেছিস। কি? ভাবি আর ভাইয়ার ডিভোর্স কি করে হলো? সেই দিন চলে আসার পর থেকে রাফি ভাইয়ার সাথে ভাবির ঝামেলা চলছিল। এভাবে ঝামেলা চলতে চলতে রূপা ভাবি 1 বছর পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ভাইয়া আগে সাইন করে দেয়, আর ইয়া আর ভাবি ভাইয়াকে সেদিন অনেক কথা শোনায়, তোর নামে বাজে বাজে কথা বলে। ভাইয়া সহ্য করতে পারে না, থাপ্পড় মেরে চুলের মুঠো ধরে বলে, আমার ভাইয়ের নামে একটা কথা বলবি না, আমার মৃত্যু ভাইয়ের নামে কিছু বললে তোর জিব্বা আমি কেটে ফেলবো। আর এইটা শুনে রিয়া আর ভাবি অবাক হয়ে যায়। রাফি ভাইয়া রিয়া দৌড়ে এসে তোর সম্পর্কে জানতে চাইলে রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুই তো আমার ভাইয়ের মুখ দেখতে চাস না, আমার ভাই তোকে মুক্তি করে চলে গেছে, আর আমিও তোর বোনকে মুক্ত করে দিলাম, ভালো থাক তোরা। এইগুলো বলে সেদিন আমাকে নিয়ে চলে আসে। তারপর আর কোনোদিন যোগাযোগ হয় নাই। আমাদের পুরনো সিম যা ছিল সব রাফি ভাইয়া ভেঙে ফেলে, যাতে ওদের সাথে কোনো যোগাযোগ না হয়। আল্লাহ, এত কিছু হয়ে গেছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এত কিছু হয়ে গেল। আমি ভেবেছিলাম সবার থেকে নিজেকে লুকিয়ে ফেলে সবাই আমার আর রিয়ার ব্যাপারে বাদ দিয়ে দিবে। ভাইয়া ভাবি, আতিয়া, রাকিব সুখে শান্তিতে সংসার করবে। সব উল্টা হয়েছে রে। আচ্ছা, আতিয়ার সাথে কথা বলতে হবে। আগামীকাল ভাইয়াকে নিয়ে ওদের বাসায় যেতে হবে। আমার ছুটি মাত্র 1 মাস, আর আমার অনেক কাজ আছে, আর দরকার পড়লে আবার লন্ডন ব্যাক করতে হবে। তাই এই সমস্যা আরো বাড়ানো যাবে না, তাড়াতাড়ি সব ঠিক করতে হবে। তুই আবার লন্ডন চলে যাবি? 1 মাস পর দেখা যাক কি করতে পারি। আচ্ছা চল, আতিয়া রুমে যাই। ওর রুমটা একদম নিরিবিলি আছে, ওর রুমে কেউ যায় না। আম্মু গেলে সকালে যায়, রাতে যায় না। এখন ওই নিচে তো রেখে আসলাম। আচ্ছা, তুই ঘুমানোর সময় ওর রুমে গিয়ে কথা বলিস। আমি এখন বাসায় যাই, আমার বউটা অনেক রেগে আছে। আচ্ছা যা। রনি দরজা খুলে চলে গেল। আবির খাটে বসে থেকে ভাবতে লাগলো। তারপর রাফির রুমের উদ্দেশ্যে বের হইল। রাফির রুমে গিয়ে দেখে রাফি চোখ বন্ধ করে শুয়ে আছে। আবির রাফির উপরে শুয়ে বলল, ভাইয়া, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুম পাড়িয়ে দিবে? ঘুম আসলে ঘুমিয়ে যা, আমি ঘুম পাড়িয়ে দিতে যাব কেন? ও থুকু, আমার ঘুম আসছে না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দিবা? 5 বছর যেখানে শান্তিতে ঘুমাতে পারছস, সেখানে আজকে ঘুম পাড়িয়ে দিতে হবে কেন? ভাইয়া, আমার রোগ একটা সুস্থ হলে আরেকটা বাসা বেঁধেছে। আমার হার্ট, আমার ফুটো আছে, অপারেশন করতে হবে আমার। আপাতত মেডিসিন খাচ্ছি, আর আমি বেঁচে আছি এখনো শুধুমাত্র আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে তাই। আর তোমাদের ভালোবাসার দোয়ার জন্য আজ আমাকে দেশে আসতে বাধ্য করছে। আমি কাউকে কিছু বলি নাই, শুধু তোমাকে সত্যি বললাম। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। কি তোর হার্ট ফুটো মানে? কাউকে বলো না, আম্মু আব্বু বিষয়টা ভুলে গেছে, তাই আমি চাই না তারা সব মনে করুক। উফ আল্লাহ, কেন? যেসব রোগ তোকে দেয় আমাকে কি কিছু? রাফি কিছু বলতে যাবে তার আগে রাফির মুখে হাত দিয়ে বলল, ভাইয়া, এটা মুখে নিয়ে এসেছো না? আমি চাই তুমি সব সময় সুস্থ থাকো। তুমি, আতিয়া, আব্বু আম্মু, তোমরা সবল সময় ভালো থাকো। আমি তোমাদের আগে না হয়ে চলে গেলাম। আমি তোমাদের ক্ষতি কখনোই সহ্য করতে পারবো না। ভাইয়া, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো না, আমাকে খাওয়াই দিবে? রাফির চোখে পানি চলে আসলো। আবিরের কপালে চুমু দিয়ে বলল, আমার ভাইয়ের কিছু হবে না, চল আজকে সবাই মজা করে খাবার খাবো, চল। হি হি হি। ভাইয়া, একটা কথা বলি? হ্যাঁ বল।
ছোটবেলার মতো কাঁধে তুলে নিয়ে চলো না। আচ্ছা আয়। রাফি খাট থেকে নামলে আবির কাঁধে 2 হাত দিয়ে পিঠের উপরে উঠল। রাফি আবিরকে নিয়ে যেতে লাগলো। রাফি আবিরকে বলল, তুই এত পাতলা কিভাবে হইলি? হি হি হি, তোমার কাঁধে উঠবো জন্য নিজেকে পাতলা বানাইছি। ফাজিল একটা। আরে পা, ভাই ভাইয়ের এত ভালোবাসা! দূর, চোখ দিও না জান। যাক বাবা, আমি কখন চোখ দিলাম? আয়, সরি, আসো যান নিচে। আবিরকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে আবিরের আম্মু আব্বু আতিয়া দেখে হাসতে লাগলো। আতিয়া সিঁড়ি বেয়ে আস্তে আস্তে বলল, এটা অন্যায়, আমাকে কেউ কোলে নিল না। আমাকে দুইজনে এক্ষুনি কোলে করে নিয়ে যাবে, না হলে আমি কিন্তু খাবো না। আবির রাফি হাসতে লাগলো। আবির রাফির কাঁধ থেকে নেমে বলল, আসেন, আমি আপনাকে নিয়ে যাই। ভাইয়া হাঁপিয়ে গেছে আমাকে নিয়ে। আবির কথাটা বলে আতিয়াকে কোলে তুলে নিল। রাফি পিছন থেকে আতিয়ার পায়ে সুরসুরি দিতে লাগলো। আতিয়া হাসতে হাসতে বলল, উফ ভাইয়া, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, প্লিজ সুসুরি আর দিও না। আমি কিছু করি নাই, সব এই হাত করছে। আমিও কিছু করব না, আমার হাত ও লাঠি কাউকে পেটাতে পারে? আতিয়া আর রাফি ঝগড়া করতে লাগলো। মিষ্টি খুনসুটি ঝগড়া করতে লাগলো। আর 3 জন হাসতে লাগলো। এটা দেখে আবিরের আম্মুর চোখে পানি চলে আসে। আবিরের আম্মু আবিরের আব্বুকে বলল, আজ 5টা বছর পর 3 জনকে এতটা খুশি দেখতে পেয়ে অনেক আনন্দ লাগছে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। তুলি ওদের দেখে হাসতে লাগলো। 4 জন টেবিলের সামনে এসেছে। আবির আতিয়াকে নামিয়ে দিয়ে রাফির বসার চেয়ার টেনে দিল। রাফি বসে পড়ল। আবিরের চেয়ার আতিয়া টেনে দিল। আবির হাসি মুখে আতিয়ার চেয়ার টেনে দিয়ে বলল, আমাদের রাজকুমারী আপনি মধ্যে বসেন। তোর আতিয়া ওদের মধ্যে চেয়ারে বসলো। রাফি 1 প্লেট খাবার নিয়ে আবির আর আতিয়াকে খাওয়াই দিতে লাগলো। আর আবির রাফিকে খাওয়াই দিতে লাগলো। এভাবে 3 জন খাবার খেয়ে 10টা পর্যন্ত গল্প করে যার যার রুমে চলে গেল। আবির রুমে গিয়ে আতিয়া রুমের নক করলে আতিয়া চমকে যায়। আতিয়া তাড়াতাড়ি করে ফোনটা বালিশের নিচে রেখে দরজা খুলে দিল। আতিয়া আবিরকে দেখে বলল, ভাইয়া, সাথে আমার কথা আছে, রুমে যেতে দে। আবির আতিয়াকে সাইডে রেখে রুমে ঢুকে রাকিবের কণ্ঠ পেল। আবির বালিশের নিচ থেকে ফোন তুলে নিলে আতিয়া রাকিব ভয় পেয়ে যায়। আবির বলে, কেমন আছো রাকিব? ভালো ভাইয়া, আপনি? হ্যাঁ রাকিব, তোমার সাথে আমার কথা আছে। কি কথা ভাইয়া? তোমার বাসায় যেতে যাচ্ছি, তোমার বাসার ঠিকানা দাও। কিন্তু কেন ভাইয়া? দরকার আছে। ভাবি রিয়া কেমন আছে? আছে মোটামুটি। শুনো, তোমাকে কিছু কথা বলি। আবির রাকিবের সাথে কথা বলতে লাগলো। আতিয়া হাঁ করে তাকিয়ে সবকিছু শুনতে লাগলো। 3 জন এক হয়ে কথা বলে প্ল্যান করে নিল। রাকিব আতিয়ার কাছে ফোন দিয়ে বলল, তাহলে তোরা কথা বল, আর যা যা বলছি মনে থাকে। আমরা গতকাল সকালে বের হইব। 2 জন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আবির আতিয়া রুম থেকে বের হয়ে রুমে এসে ভাবতে লাগলো কিভাবে রিয়ার সামনে যাবে। রিয়াকে নিয়ে ভাবতে ভাবতে আবির ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আবির ফ্রেশ হয়ে তুলিকে ডেকে রেডি হয়ে নিতে বলল। তারপর নিচে গিয়ে ওর আব্বুকে বলল, আব্বু, তোমরা রেডি হও নাই কেন? এত সকালে কেন বের হব? 3 ঘন্টা লাগবে, প্লিজ তোমরা রেডি হয়ে নাও। আমি ভাইয়াকে রেডি করে নিয়ে আসছি। তোর আম্মু বারবার জিজ্ঞেস করছে কোথায় যাবে, কোনো মেয়েকে দেখতে যাবে? আম্মুকে বোঝাও, আমার ফ্রেন্ডদের বোন, ভাইয়াকে বলার দরকার নেই। তোমরা রেডি হও, আমি ভাইয়াকে নিয়ে আসছি। আবির কথাগুলো বলে সিঁড়ি বেয়ে ওর ভাইয়া রুমে গিয়ে ঘুম ভাঙিয়ে জোর করে তুলে ফ্রেশ করতে পাঠিয়ে দিল। আর রেডি হতে বলে চলে গেল। আতিয়াকে তুলি দিয়ে নিচে রেডি হতে চলে গেল। আর তুলিকে ডাক দেওয়ার আগে তুলি রেডি হয়ে চলে আসলো। আবির রেডি হয়ে নিচে চলে গেল। নিচে গেলে রাফি আতিয়া নিচে আসলো। তারপর 6 জন মিলে গাড়িতে উঠে বসলো। রাফি আবিরের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবি? এভাবে সবাইকে সকালে তুলে কোথায় নিয়ে যাচ্ছিস? ভাইয়া, আমাকে তো তুমি অনেক ভালোবাসো, তাই না? কেন, তোর সন্দেহ আছে নাকি? তাহলে আমাকে কথা দাও, আমি যা করব তুমি কিছু বলতে পারবে না। আমার কথা মতো কাজ করবে। কি কাজ সেটা বল। আমাকে আগে কথা দাও। আর এমন করছো কেন? আমার উপরে তোমার বিশ্বাস নাই নাকি? ওকে ওকে, প্রমিস। এখন বল কোথায় যাবি?
গেলে বুঝতে পারবে। স্টেশনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। সবাইকে নিয়ে ট্রেনে উঠে পড়ল। 3 ঘন্টা পর একটা গ্রামে এসে নামলো। আবিরের আম্মু আব্বু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, এই গ্রামে আসলে কেন? আমি ঢাকায় চলে যেতে চাই। কেন আম্মু? আবিরের আম্মু আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আবির ওদের কথায় পাত্তা না দিয়ে কিছু দূর গেলে ওরা সবাই অবাক হয়ে যায়। সবাই আবিরের আম্মুকে দেখে সালাম দিচ্ছে। সবাই আবিরের মায়ের সাথে কথা বলছে। কি ব্যাপার, তোমাদের এত মানুষ কেমনে চেনে? ওরে আল্লাহ, আরো মানুষ তোমার নাম ধরে ডাকছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ওর আম্মু আব্বু কথা বলে গাড়িতে উঠলো। ভ্যান গাড়ি উঠে চলে যেতে লাগলো। রাফি আবির আতিয়া অবাক হয়ে শুধু দেখে যাচ্ছে। তুলি আবিরকে বলল, আমার শাশুড়ি দেখি অনেক সেলিব্রিটি। যে দেখে সেই সালাম দে, খোঁজ খবর নে। সেলিব্রিটি না, এইটা আমার এলাকা। ইয়া, বলো কি? তোমার এলাকা মানে? এটা কি তোমার নানুর গ্রাম নাকি? কিন্তু তুই এখানে ঠিকানা কোথায় পেলি? কি দেখলে কিভাবে খুঁজে বের করলাম? আমার সাথে তুই অন্যায় করলি। দূর আম্মু, তুমি কি রাগ নিয়ে বসে থাকো না? আব্বুর সাথে বিয়ে দিয়েছে জন্য রাগ করে আসো না, আবার সেই আব্বুর সাথে সুখে সংসার করো। তোর আম্মু কেন আছে না সেটা আমি জানি। উল্টাপাল্টা কথা বলিস না, তোর আম্মুর হাতে মার খাস না। আচ্ছা। আবির সবার সাথে গল্প করতে করতে চলে গেল। আবির ভ্যান ভাড়া দিলে সবাই নেমে পড়ে। আবিরের আব্বু আম্মু রাস্তা পার হয়ে সামনের বাড়িতে যেতে যাবে, সাথে সাথে আবির বলল, আরে কোথায় যাচ্ছ? এই বাসায় না এই বাসায় যেতে হবে? কোনোদিন না, ওই বাড়িতে পাড়াও দিব না। এটা আমার বাপের বাড়ি, ওইটা না। আমার তো এই বাড়িতে কাজ, প্লিজ আব্বু আম্মুকে নিয়ে আসো না। আবির জোর করে ওর আম্মু আব্বুকে নিয়ে যেতে লাগলো। জোরাজুরি করে ভিতরে ঢুকলে দেখে উঠোনে সবাই বসে আছে। রাকিব আবিরকে দেখে বলল, আরে দোস্ত, চলে এসেছিস? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? দোস্ত মানে? ভাইয়া, গাড়িতে আমাকে কি প্রমিস করছিলে ভুলে যাও না, চুপচাপ ভিতরে চলো। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে ঠিক চিনলাম না, তুমি সোনালির কি হও? আমার আম্মুই হই। আপনি তো সালমা আন্টি, তাই না? আরে আন্টি, ভিতরে চলেন। আম্মুকে তুই চেনস? আরে চিনব না মানে? ভেতরে আয় তোরা আগে। আমি আর যাবো না, আবির আমাকে ছেড়ে দে বলছি। আন্টি, ভেতরে চলেন না। এসে পড়েছেন যখন, তখন ভেতরে চলেন। আম্মু ভিতরে চলো, আমার কসম। আবিরের কসম দেওয়াতে কেউ কিছু বলতে পারলো না। সবাই ভিতরে গেল। রাকিব ওদের বসতে দিয়ে ওর আম্মু আব্বুকে ডাকতে লাগলো। সবাই তাড়াতাড়ি করে এসে যেই সালাম দিতে যাবে, সাথে সাথে থমকে গেল। আবিরের আব্বু আর রিয়ার আব্বু কুশল বিনিময় করলে রিয়ার আম্মু আর আবিরের আম্মু কোনো কথা বলছে না, একে অপর দিকে তাকাচ্ছেও না। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি রাকিবের বন্ধু? জি আন্টি। তোমরা বসো। তোমার আব্বু আম্মু আসে নাই? আমরা ওর আব্বু আম্মু। ও আচ্ছা, আপনারা বসেন। সোনালি কাজের মেয়েকে দিয়ে চা বিস্কুট চিপস ফল মূল সবকিছু দিয়ে পাঠালো। আবিরের আম্মু বলল, আমরা এখানে কেন এসেছি? একদম, আবির কেন এসেছি আমরা এখানে? ভাইয়া, আমার রূপা আপুকে অনেক পছন্দ, তাই আমি তোমার সাথে তার বিয়ে ঠিক করছি। আমি এই বিয়ে করব না, আমাকে এখানে মিথ্যা বলে নিয়ে এসেছিস। রাফি বিয়ে না করলে বিয়ে দেব না আমরা। এই চলো সবাই। ভাইয়া, তুমি আমাকে প্রমিস করছো, তাই তোমরা কেউ যেতে পারবে না। আর আম্মু, তুমি আগে ভাবিকে দেখো। ভাবে মানে? ভাবি মানে আমার হবু ভাবি, আঙ্কেল রূপা ভাবিকে নিয়ে আছেন। আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি। আমার মেয়ে ওকে নিয়ে আসছে। রূপার আব্বু কাউকে বলো অনেক দূর থেকে জার্নি করে এসেছে, সেই যেন ফ্রেশ হয়ে রেস্ট নেয়। আবিরের আব্বু কাউকে বলে দাও, আমাদের জার্নি করার অভ্যাস আছে, অন্যদের মতো জার্নি করতে গিয়ে বমি করি না। ইয়া, এটা কি ধরনের হইল? আন্টি আম্মু, তোমরা এইভাবে কথা বলছো কেন? রূপার আব্বু, আমি কারোর জন্য তার পছন্দের রান্না করতে যাচ্ছি, কেউ যেন চলে না যায় বলে দিও। রাফির আব্বু, আমরা চলে যাই, কারো এত কষ্ট করার কোনো দরকার নাই। এইগুলো কি হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে। শাশুড়ি আম্মু, আপনি কি ওনাকে আগে থেকে চেনেন নাকি? তুমি বুঝি ওর ছেলের বউ? না। তাহলে ওকে শাশুড়ি বলছো? এখনো হই নাই, আশা করি খুব তাড়াতাড়ি হব। ও আচ্ছা, রূপার আব্বু কাউকে বলো ছেলে মেয়ে হবু বৌমাকে নিয়ে এসেছে,
সে যেন চলে না যায়, আমাদের বাসায় যেন থেকে যায়। আন্টি, আপনারা এভাবে কথা বলছেন কেন? তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করো। রাফির আব্বু, কাউকে বলো মেয়ে দেখাতে, আমরা চলে যাব, ভালো লাগছে না। রাকিব, তোর আপুদের নিয়ে আয়। থাক, ওই তো ওরা এসে গেছে। সবাই সিঁড়ির দিকে তাকাতেই রিয়া ওর কিছু কাজিনস মিলে রূপাকে নিয়ে আসছে। রূপার ঘুমটা বড় করে দেওয়া। সবাই রূপাকে নিয়ে সামনে বসিয়ে দিয়ে যেই রিয়া ওদের দিকে তাকাতে যাবে, রিয়া থ হয়ে যায়। রিয়া কিছু বলতে যাবে, আবিরের আম্মু রূপাকে বলল। মামুনি, ঘুমটাটা খুলো তো। রূপার মুখের উপর থেকে ঘুমটা খুলে দিলে রিয়ার আব্বু আম্মু হাঁ করে তাকিয়ে থাকে। এখনো রাফি রূপা নিচের দিকে তাকিয়ে আছে। রিয়ার আম্মু খুশিতে বলে উঠল, মাশাআল্লাহ, একদম আমার জানটার মতো দেখতে হয়েছে। আবিরের আম্মুর কথা শুনে সোনালি রান্নাঘর থেকে বের হয়ে বলল, কি বললি? কিছু না। ও, আবিরের আম্মু খুশি হয়ে বলল, কিছু তো নিয়ে আসছি না, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আবিরের আম্মু ওর গলার চেনটা খুলে রূপার গলায় পরিয়ে দিল। সোনালি বলল, আমার দেওয়া চেন এখনো পরিস? কোথায়? ওই তো তোর গলায়। রূপার সামনের দিকে তাকাতেই চমকে যায়। আবিরের রাফি রূপার দিকে এক নজরে তাকিয়ে আছে। রূপা উঠে যেতে নিবে, তখনই আবিরের আম্মু হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার ছেলের বউ করে নিতে চাই তোমাকে। আমারও রাফি বাবাকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি চাই ওরা একে অপরকে পছন্দ কিনা সেটা শুনতে হবে। না না, সেইটা দেখতে হবে না। ভাইয়াকে দেখে আপু তো আগে পছন্দ করছিল। রাকিব বল। আর ভাইয়া তো আপুকে অনেক পছন্দ করছে, তাই আমি এখানে নিয়ে এসেছি। ওদের কথা বলতে হবে না। আপনাদের পছন্দ হলে এখন ডেটটা ঠিক করেন, আর প্লিজ 1 মাসের ভিতরে বিয়ের ডেট দিবেন। জি। আচ্ছা, আজকে ডেট দিতে হবে। কয়েকদিন আমাদের বাসায় থাকো না। আর তোমার নানু মামারা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, ওদের সাথে কথা বলে ডেট দিলে ভালো হতো। আচ্ছা, আমি তাহলে বাসায় যাই। আম্মু, আমার অফিস আছে, আমাকে বাসায় যেতে হবে। সমস্যা নাই, আমি ম্যানেজারকে। না, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমি যা বলছি তাই হবে, চলো তোমার নানুর বাসায় যাব। সবাই উঠে চলে যেতে নিবে, হঠাৎ করে সোনালি দৌড়ে এসে আবিরের আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আবিরের আম্মুর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সবাই অবাক হয়ে দেখতে লাগলো। সোনালি বলতে লাগলো, জান, প্লিজ রাগ কমিয়ে ফেল। এইভাবে আর রাগ করে থাকিস না। এই বয়সে আর এসব কষ্ট নিতে পারছি না। আবিরের আম্মু ঘুরে সোনালিকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দে, আমিও নিতে পারছি না রে। তোর সাথে এই 25টা বছর কথা বলতে না পেরে কতটা যে ছটপট করছি তোকে বলে বোঝাতে পারবো না। আমাকে তুই ক্ষমা করে দে। আমার জন্য ছটপট করছোস, তাও একবার এসে দেখা করে কথা বলতে পারোস না। অনেকবার কথা বলতে চেয়েও রাগ আর অভিমানটাই আমার বেশি, সেইটা তুই ভালো করে জানোস। আমাকে তুই ক্ষমা করে দে, আমরা আবার আগের মতন হয়ে যাই। আগের মতো তো হতে পারবো না, কিন্তু আমরা বেআইন হতে পারি। কথাটা বলে হেসে দিল। দুইজনকে মিল হতে দেখে সবাই অনেক খুশি হইল। তারপর সোনালি ওদের বলল, এইভাবে না খেয়ে গেলে আমার অনেক খারাপ লাগবে। আচ্ছা, বাড়ির সবার সাথে আগে দেখা করে আসছি, তারপর রাতে খাবো তোর বাসায়। না, তুই সবার সাথে দেখা করে আমার বাসায় চলে আয়, আমার অনেক গল্প করা বাকি আছে। আচ্ছা। আবিরের আম্মু আর সবাই মিলে আবিরের নানু বাড়িতে চলে যায়। সবার সাথে পরিচিত হয়ে সবার সাথে কথা বলে। রিয়াদের বাসায় এসেছে। সবাই খাবার খেতে লাগলো। রিয়া আবিরের দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে দেখছিল। আবির তুলির কেয়ার নিতে শুরু করলো। সোনালি আবিরকে দেখে বলল, বাহ, আবির তো দেখে হবু বইয়ের অনেক কেয়ার নেই। তোমরা দুজনেই তো ডাক্তার, তাই না? জি আন্টি। রিয়া রেগে খাবার না খেয়ে চলে যেতে নিলে সোনালি ধমক দিয়ে রিয়াকে বসিয়ে দেয়। আবির খাবার খাওয়া শেষ করে বলল, আম্মু, তোমরা তাহলে বিয়ের ডেট দিয়ে বাসায় এসেছো? আমার একটু কাজ আছে, আমি বাসায় চলে যাব। আমারও কাজ আছে, আমিও যাব। আমাদের এখানে ভালো লাগছে না নাকি? এত কাজ কাজ করছো কেন? সোনালি, কিছু মনে করিস না, এরা ভাই বোন এক হয়েছে, এদের 3 জন এখন হাজার কাজ। হাজার কাজ মানে? আসলে সোনালি, আমার ছোট ছেলের ব্লাড ক্যান্সার হয়েছিল, 5 বছর পর ওই দেশে ফিরছে।
আর সবাই জানতো আবির মারা গেছে, তাই ভাইকে পেয়ে এদের কাজ আর কাজ করে তিনজন একসাথে থাকতে যাচ্ছে। ঠিক বুঝলাম না, ব্লাড ক্যান্সার হয়েছিল, সবাই জানে মারা গেছে, আবার 5 বছর পর ফিরে আসলো, কাহিনীটা কি একটু খুলে বলতো। আসলে আবিরের কোনো গ্যারান্টি ছিল না, ওই মারা যেতে পারে আবার বেঁচেও থাকতে পারে, তাই আবির সবার থেকে লুকিয়ে যায়। সবাইকে ওর সম্পর্কেও বলতে আমাদের নিষেধ করে দেয়। সেখান থেকে আজ 5 বছর পর ওই সুস্থ হয়ে ডাক্তার হয়ে ফিরে এসেছে। ওর ধারণা ছিল ওর মৃত্যুর কথা শুনলে ওর ভাই বোন ভেঙে পড়বে, তাই সবাইকে একটা আশায় রাখে যে ওই একদিন ঠিক ফিরবে। বাহ, আপনি তো অনেক মহান একটা মানুষ। 5 বছর পর এসেছেন একদম নিজের হবু বউকে নিয়ে। আমি সবাইকে সারপ্রাইজ দিতে পছন্দ করি, তাই বউকে নিয়ে এসেছি। আবিরের কথা শুনে রেগে গিয়ে চেয়ার ফেলে দিয়ে পানির গ্লাসটা আবিরের দিকে ঢিল মেরে বলল রিয়া। 5 বছর ধরে চোরের মতো লুকিয়ে থেকে আজ কি বাল দেখাতে এসেছিস যে তুই বেঁচে আসোস? তোর কি একবার মনে পড়লো না যে আমি এইভাবে লুকিয়ে আছি? নিশ্চয়ই কেউ কষ্ট পাচ্ছে, কেউ নিজের ক্ষতিটা করে ফেলতে পারে, নিশ্চয়ই কেউ কারো মৃত্যুর কথা শুনে নিজের জীবনটা শেষ করে দিতে পারে। একবার কি তোর মনে হয় নাই? আর আজ 5 বছর পর নিজের হবু বউকে নিয়ে আসছোস। সব কি বলছিস? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। হঠাৎ করে রিয়াকে এভাবে হ্যাঁ হ্যাঁ বলতে দেখে সবাই অবাক হয়ে যায়। রিয়ার আম্মু ধাক্কা দিলে রিয়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। রিয়া হাত ধুয়ে দৌড়ে রুমে চলে গেল। আবির আর সবাই গল্প করতে লাগলো। খাবার খাওয়া শেষ করে সবাই সোফায় বসে কথা বলতে লাগলো। রাতের দিকে আবিরের নানুর বাড়িতে চলে গেল। এভাবে 5 দিন কেটে যায়। আবির আর রাফি বাসায় চলে যায়। আবিরের আম্মু আব্বুর সাথে সবাইকে নিয়ে আবিরের বাসায় আসে। আবির সকালে ঘুম থেকে উঠে বাড়িতে এত চিল্লা পাল্লা শব্দ শুনে ঘুম ঘুম চোখে নিচে নামতে নামতে বলল, উফ ভাইয়া, আতিয়া এত চিল্লাচ্ছ কেন? সারা রাত ঘুম হয় নাই? সকালে কি শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? আবির চোখ ডলতে ডলতে নিচের দিকে তাকাতেই হা হয়ে যায়। রিয়া আর সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আবির দৌড়ে রুমে চলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শার্ট আর প্যান্ট পরে নিচে এসে সবার সাথে কুশল বিনিময় করে। আবির ওর আম্মুকে বলে, আম্মু আজকে শপিং করতে যাবে মানে বিয়েটা কবে ডেট দিলে? এই সপ্তাহের ভিতরে সব করতে হবে। আসলে রিয়ার হবু স্বামী মানে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ও আবার লন্ডন চলে যাবে, যার কারণে তাড়াতাড়ি বিয়েটা করে রিয়াকে নিয়ে চলে যেতে চায়। এদিকে আসো, তোমার রিয়া আপুর হবু স্বামীর সাথে পরিচয় করে দিই। আবিরের হাত ধরে রিয়ার হবু বরের দিকে নিয়ে যেতে লাগলো। আবির যেন একেবারে থমকে গেছে। আবির রিয়ার দিকে তাকালে রিয়া মিষ্টি করে হাসি দেয়। আবির ওর হবু বরের সাথে কথা বলতে লাগলো। আবির কথা বলা শেষ হলে সবাই মিলে শপিং মলে যাওয়ার জন্য রেডি হতে চলে যায়। আবির সোফায় বসে পড়ে। আবিরের নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। বুকের বাম পাশে ব্যথা অনুভব করতে লাগলো। তুলি আবিরকে দেখে বুঝতে পারে, সাথে সাথে আবিরকে ধরে আবিরের রুমে নিয়ে যায়। রিয়া দরজার আড়াল থেকে দেখতে লাগলো। রিয়ার খুব জেলাস হইল। তুলি আবিরকে রুমে শুয়ে দিয়ে বলল, আবির, তোর অপারেশনটা করে ফেল, ভালো হবে। না, এখন করতে পারবো না। ভাইয়ার বিয়ে আর আতিয়ার বিয়েটা দিয়ে আমি অপারেশন করব। আমি জানি আমার হাতে বাঁচার চান্স অনেক কম, তাই যেমন আসছি তেমন থাকতে চাই। আর শুনলি না, রিয়ার বিয়ে? আমি অনেক খুশি রে। সত্যি তুই খুশি? বুকের ভিতরে ব্যথায় ছটফট করছিস। আবির তুলিকে জড়িয়ে ধরে। ইস! রিয়া আবিরকে ডাকতে এসে এসব দেখে দরজায় নক করলে আবির তুলিকে ছেড়ে দিয়ে রিয়া বলল, আপনাদের নিচে যেতে বলো। আপনারা যান, আমাদের পার্সোনাল কাজ আছে। ও আচ্ছা। রিয়া দরজা থেকে বের হয়ে চোখের কয়েক ফোঁটা পানি বের হলে সাথে সাথে মুছে ফেললো। তুলিকে নিয়ে আবির কিছুক্ষণ পর নিচে এলো। সবাই গাড়িতে উঠলো। আবিরের আম্মু তুলিকে তার সাথে বসালো। সবাই গাড়িতে উঠার পরে রিয়ার বসার জায়গা না হলে আবিরের আম্মু বলল, আবির, তুই রিয়া মামুনিকে নিয়ে আয়, আমরা যাচ্ছি। ওরা চলে গেল। আবির বাইকটা পিছনে রিয়াকে বসতে বলল। রিয়া আবিরের কাঁধে হাত দিতে গিয়ে না দিয়ে বাইক ধরে উঠল। আবির সামনের দিকে এগিয়ে বসলো যাতে রিয়ার সাথে না লাগে। আবির বাইকে স্টার্ট দিতেই রিয়া সোজা আবিরের পিঠের উপরে পড়ে গেল। আবির রিয়া দুজন সরি বলে ওঠে। তারপর ঠিকভাবে বসে দুইজন চলে গেল। শপিং মলে গিয়ে সবাই যার যার মতো শপিং করতে লাগলো। শপিং করা শেষ হতেই বিকাল 3টা বেজে গেল। সবাই আবার আবিরদের বাসায় এসে আবার গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়, কারণ ওদের বিয়ে গ্রামে হবে। রনি রাইসা আবিরদের সাথে যেতে লাগলো। সবাই গ্রামে যেতে যেতে
রাত 8টা বেজে যায়। সবাই বাসায় আসলে আবির আর রনি জায়গা হয় রিয়াদের বাড়িতে, ঘুমানোর জায়গা হয়। আবির, রাকিব, রনি একসাথে শুয়ে থাকে। হঠাৎ আবির রাকিবকে খুশি দেখে বলল, কি শালাবাবু, সরি, মানে রাকিব এত খুশি কেন? ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য আমি রূপা আপু আমাদের ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছি। গতকাল রাতে আব্বু আম্মু আর সবাই মিলে আতিয়া আর আমারও বিয়ে দিবে বলেছে। আমাদের 3 জনের বিয়ে একসাথে হবে, এইটা ভাবতে ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, এটা তো আসলেই খুশির সংবাদ। ভাইয়া, তোমরা কবে বিয়ে করবে? আমার বিয়ে দেরি আছে। ও আচ্ছা। রাকিব আবিরের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। আবিরের ঘুম আসছিল না। আবির রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে কেউ দাঁড়িয়ে আছে। আবির রিয়াকে বুঝতে পেরে নিচে নেমে চলে আসলো। আবিরের অনেক কষ্টে ঘুমিয়ে গেল। সকালে উঠে রাফি, রনি, রাকিব মিলে গ্রামটা ঘুরে দেখতে থাকে। এদিকে বিয়ের সব কাজ শুরু হয়ে যায়, সবাইকে দাওয়াত দেওয়া শুরু হয়ে যায়। এইভাবে চলতে চলতে বিয়ের দিন চলে আসলো। রিয়া আতিয়া রূপাকে বউ সাজে বসে আছে, আর এদিকে আবির, রাকিব, রাফি আর রিয়ার হবু বরকে সাজিয়ে দিতে লাগলো। রাকিব আবিরের দিকে তাকিয়ে দেখে বলল, আবির, তুই ভালো আছিস তো? আরে কি হলো, আমি আজ অনেক ভালো আছি। তোমাদের বিয়ে, আমি তো আজকে অনেক নাচবো, গাইবো, অনেক আনন্দ করব। আবির কথাগুলো বলতে বলতে বুকের ব্যথা শুরু হয়ে যায়। আবির পড়ে যেতে নিলে রাফি ধরে ফেলে। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, তোমাদের 3 জনকে অনেক সুন্দর লাগছে। চলো, তোমাদের বউগুলো তোমাদের অপেক্ষায় জ্ঞান হারিয়ে ফেললো। আবির, রিয়ার কাজিনসরা এসেছে, 3 জনকে নিয়ে চলে গেল। আবির চোখের পানি এতক্ষণ আটকিয়ে রাখতে পারলেও এখন আর আটকিয়ে রাখতে পারলো না। আবির মুখের ভিতরে আঙ্গুলগুলো দিয়ে নিজের কষ্টগুলো কন্ট্রোল করতে লাগলো, আর চোখের পানিগুলো ধরে রাখার চেষ্টা করতে লাগলো। তুলি আবিরকে খুঁজতে খুঁজতে এখানে দেখে কাঁধে হাত দিল। আবির সাথে সাথে চোখের পানি মুছে পিছনে ঘুরে বলল, ও তুই? হ্যাঁ আবির, এখনো সময় আছে, এই বিয়েটা হতে দিস না। আমি জানি তুই রিয়াকে কতটা ভালোবাসোস। রিয়াকে ছাড়া তুই থাকতে পারবি না, আমি জানি। চল আবির, সবাইকে বলে দে। না রে, ভালোবাসা দূর থেকে অনেক সুন্দর, আর ভালোবাসলে যে তাকে কাছে পেতে হবে এইটা কোথাও লেখা নেই। প্রিয় মানুষটাকে ভালো থাকতে দেখতে পাওয়ার মাঝে অনেক আনন্দ আছে, আর সব ভালোবাসা যদি পূর্ণতা পায় তাহলে অপূর্ণতা থাকবে কোনটা? হ্যাঁ, আমার ভালোবাসাটা না হয় অপূর্ণতাই থাক। আচ্ছা চল, বিয়েতে অনেক নাচ করব। আবির তুলিকে নিয়ে বিয়ে যেখানে পড়াবে সেখানে চলে গেল। আবির আর তুলি বিয়েতে 2 জন কাপল ডান্স করতে লাগলো। সবাই ওদের নাচ দেখছিল, আর এদিকে রিয়া ঘোমটার আড়ালে নিজের চোখের পানিগুলো ফেলতে লাগলো। সবাই গান গাইতে লাগলো, কেউ কেউ নাচতে লাগলো। আবিরকে এত খুশি দেখে আবিরের আম্মু আব্বু অনেক খুশি হইল। অনেকক্ষণ নাচ গান করতে করতে আবির অনেকটা হাঁপিয়ে যায়। আবির স্টেজের নিচ থেকে ওদের বিয়ে করা দেখতে লাগলো, আর অনেক ধরনের ফাজলামি মজা করতে লাগলো। আবির এত খুশি ভিতরে বারবার হাঁপিয়ে যাচ্ছিল। সবার সাথে অনেক কষ্টে আবির ওদের বিয়ে পড়ানো দেখতে লাগলো। 2 জনের বিয়ে হওয়াতে আবির খুশিতে শীষ বাজাতে লাগলো। রিয়ার বিয়ের পালা। আবির রিয়ার সামনে অনেক খুশি হওয়ার ভান করতে লাগলো। রিয়াকে কাবির নামার কাগজে সাইন করতে বলতে লাগলো, কিন্তু রিয়া কলম ধরে আছে। রিয়া কোনো সাইন করছে না। আবির রিয়াকে বলল, আরে বেআইন, সাইন করেন না কেন? আমার ভাবি আর বোনকে দেখেন, কত সুন্দর খুশি খুশি সাইন করলো, আপনি করে ফেলেন। বেআইন মনে হয় অনেক লাজুক। আবিরের কথা শুনে সবাই হাসলে রিয়ার রাগ উঠে যায়। রিয়া রেগে চেয়ার থেকে উঠে আবিরের দিকে কলমটা ছুঁড়ে মেরে বলল, আমি লাজুক নাকি অন্য কিছু, সেটাই তোকে বলতে কে বলছে? হ্যাঁ, কখন থেকে দেখছি তুই বকবক করে যাচ্ছিস। তুই তো বেহায়া কেন রে? তোর ভেতরে কি লজ্জা শরম বিবেক বলে কোনো কিছু নাই? বেহায়ার মতো আমার বিয়েতে খাচ্ছিস, নেচে যাচ্ছিস, আবার গান গাইতে থাকোস। তোর কি একটু লজ্জা করে না? রিয়ার এমন ব্যবহারে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু কিছু বলতে গেলে রিয়া থামিয়ে দিয়ে বলল, এখানে কেউ কোনো কথা বলবে না। আজ আমি বলবো, সবাই শুনবে, আর তুই আমার প্রশ্নের উত্তর দিবি। বেআইন এসব কি বলেন? আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি আমার বোন আর ভাইয়ের বিয়েতে নাচতে পারি। রিয়া আরো রেগে যায়। রনির হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে সোজা ওর কপালে ছুঁড়ে মারলো। আবিরের ঠিক সেম জায়গায় কপাল কেটে গিয়ে রক্ত পড়তে লাগলো। কেউ কিছু বলতে গেলে রিয়া আরো রেগে গিয়ে বলল,
সবাইকে চুপ থাকতে বলছি, তাই চুপ, আমাকে বলতে দিবেন প্লিজ। রিয়া রেগে স্টেজ থেকে নেমে আবিরের কলার ধরে বলল, তুই এমন কাপুরুষ, নিজের স্ত্রীকে অন্য কারো হাতে দেখেও নিজের ফ্যামিলির কাউকে বলার সাহস পাস না যে আমার স্ত্রীকে আমি অন্য কারো হতে দিব না। তুই এমন কাপুরুষ যে কিনা নিজের স্ত্রীর বিয়েতে এসেছে, নাচ গান করস, এতটা বেহায়া যে তার বিয়েতে এসেছে, তার সামনে খাবার খাস, এতটা নির্লজ্জ তুই, ছি। আবিরকে রিয়া ঠাস ঠাস করে থাপ্পড় মারতে মারতে তুলির দিকে তাকিয়ে বলল, ওই মেয়ে, তোর সাহস হয় কি করে আমার স্বামীর সাথে এত ঘনিষ্ঠ হয়ে চলাফেরা করার? আমার স্বামীর দিকে চোখ তুলে তাকালে আমি তোকে খুন করে ফেলবো। আমার স্বামী শুধু আমার আর কারো না। আমি আমার স্বামীর মতো এত ভীতু না যে নিজের স্ত্রীকে অন্য কারো হাতে তুলে দিব। আর তুই আমাকে রেখে অন্য নারীর সাথে আবার শুরু করছস? লুচ্চামি কোনোদিনও যাবে না তোর। তুই যদি এখনো এমন থাকোস তাহলে তোর ছেলে কি শিখবে? রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ছেলের কথা শুনে আবির অবাক হয়ে বলল, আমার ছেলে মানে? সাথী, আয়নকে নিয়ে আয় তো। রিয়ার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে নিজেদের ভিতরে কথা বলতে লাগলো। আবিরের আম্মু আব্বু, রিয়ার আম্মু আব্বু যেন থ হয়ে গেছে। সবাই হাঁ করে ওদের কাণ্ড দেখতে লাগলো। সাথী আয়ানকে নিয়ে আসলে রিয়া আয়ানকে কোলে নিয়ে বলল, রাহাত ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি রাগের বশে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আমি অনেক ভেবে দেখলাম আমাদের রাগের জন্য আমাদের ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আব্বু আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের থেকে অনেক কিছু লুকাইছি। আবির আমার স্বামী হয়, আর এইটা সাথীর সন্তান না, এটা আমার আর আবিরের সন্তান। আমি যখন জানতে পারি আমার পেটে 5 মাসের সন্তান, তখন রাফি ভাইয়া থেকে শুনতে পায় আবির মারা গেছে। অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছি, বারবার ব্যর্থ হয়েছি, শুধুমাত্র আমার এই সন্তানের কথা ভেবে। আর সাথী আমাকে অনেকটা সাহস দিয়েছিল। আর ওর বিয়ে হওয়াতে আমার সন্তানের দায়িত্ব ওই আর ওর স্বামী নেয়। আয়নের ওরা ছোটবেলা থেকে লালন পালন করে গেছে। রিয়া কান্না করতে লাগলো কথাগুলো শুনে। আবির অবাক হয়ে সাথীকে বলল, আবির, এটা তার মানে তোমার সন্তান না সাথী? না, আমার তো মেয়ে হইছে। এইটা আমার সন্তান, এটা তোমার আর রিয়ার সন্তান। আবির আয়ানকে কোলে নিতে গেলে রিয়া আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার সন্তানকে ওই তোমার একার না, আমারও সন্তান। না, এইটা শুধু আমার সন্তান আর কারো না। আবির রিয়ার কাছ থেকে আয়ানকে জোর করে কোলে নিতে যাবে, সাথে সাথে আবিরের বুকে ব্যথা শুরু হয়ে যায়। আবির আয়ানকে রিয়ার কোলে দিয়ে রিয়া আয়ানকে কোল থেকে নামিয়ে দিয়ে আবিরকে ধরে কোলে শুয়ে দেয়। রিয়া কান্না করতে করতে বলল, আবির, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আবির, এই আবির, কি হয়েছে? এমন করছো কেন? কথা বলো। আবিরের এমন অবস্থা দেখে সবাই ছুটে আসে। আবিরের আম্মু আবিরকে ধরে কান্না করতে লাগলে আবির বুকে চাপ দিয়ে অনেক কষ্টে বলতে লাগলো, আম্মু, কান্না করো না, আমার সময় হয়ে গেছে চলে যাওয়া। রিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি না তোমার ভালো বয়ফ্রেন্ড হতে পারছি না, তোমার ভালো স্বামী হতে পারছি। 1.5 বছর তোমাকে আমি কষ্ট দিয়ে গেছি, কখনো তোমাকে সুখে রাখতে পারি নাই। রিয়া, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু রিয়া, একটা কথা বলতে চাই। রিয়া, আমি খারাপ হলে, রিয়া, আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রিয়া। আমি চলে যাচ্ছি। আম্মু আব্বু, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কোনোদিন তোমাদের ভালো সন্তান হতে পারি নাই। আমাকে ক্ষমা করে দিও, আর আমার সন্তানকে তোমরা দেখে রেখো। কখনো কষ্ট দিও না ভাইয়া। আমার সন্তানকে তোমার হাতে দিয়ে গেলাম। আর রূপা আপু, রিয়াকে ভালো ছেলে দেখে বিয়ে দিও। কথাটা বলে আবির আয়ানের দিকে হাত বাড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। রিয়া জোরে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, আমার ভালো কাউকে লাগবে না, আমার প্লে বয় আবিরকে লাগবে। আবির, প্লিজ চোখ খোলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবির, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। রিয়া কথাগুলো বলে পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। এদিকে আবিরের আম্মু জ্ঞান হারিয়ে ফেলল। আতিয়া, রাফি, রনি, রাকিব চিৎকার করে কান্না করতে লাগলো আর আবিরকে ডাকতে লাগলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। রিয়ার কান্না একেবারে থেমে গেল। রিয়া যেন পাথর হয়ে গেছে।